আমার এটা মনে হয়নি আই এম সামওয়ান। পরাঞ্জয়ের পর যে আমি ডাউনফলটা দেখেছিলাম বা যে গ্যাপটা আমার হয়েছিল, সেইটা আমাকে এই মানুষটা তৈরি করেছে। যখন আমার কাছে একেবারেই কোনো কাজ ছিল না, তখন আমি জানি যে আমি জিরো, আমি গেইন করব। যখন আমার কাছে হয়তো অনেক কাজ আছে, আমি জানি আমাকে এটা মেনটেন করতে হবে। পার্সোনাল লাইফ তোমার যদি ঠিক থাকে, দেন এভরিথিং উইল বি পারফেক্ট। আমার লাইফের সব থেকে বেস্ট জিনিসটা আমি পেয়েছি, আমি সৃষ্টি করেছি। মানে আমি একজন হিউম্যান বিং সৃষ্টি করেছি, এটার থেকে আমার কাছে বেশি অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। তখন বুদ্ধদেববাবু বলেছিলেন যে আমার চোখে শুভশ্রী বাবলি। সো আমার কাছে কিন্তু ভীষণ বড় একটা ভালো লাগার জায়গা এবং প্রেশার। দেখো, ডেফিনেটলি এটা একটা আর্ট ক্রাফট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যান ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বড় করার স্বপ্নই সবাই দেখে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। পরাঞ্জয় বা চ্যালেঞ্জের মতো ছবি এখন চলবে না, এখন স্টোরি ড্রিভেন ছবি চলবে, সেটা কমার্শিয়াল এলিমেন্টে বানাতে হবে, চলবে। আমি যখন প্রথমবার এসছি, কাজ করতে শুরু করেছি, প্রচুর বড় বড় জার্নালিস্ট, বড় বড় মানুষরা বলেছেন যে হিরোইনদের ক্যারিয়ার তো 10 বছর, তার বেশি হয় না, এবং বিয়ে হয়ে গেলো তো ব্যাস, বাচ্চা হয়ে গেলো তো ব্যাস, শেষ। Hello and welcome to Soul Connection Podcast. আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমার সঙ্গে আছেন শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলিকে আর নতুন করে ইন্ট্রোডিউস করতে হবে না, অনেক দিন ধরে কাজ করছেন এবং অনেক রিমার্কেবল কাজ করেছেন, এবং একটা পয়েন্টে খুবই সেই অর্থে যাকে বলে হিরোইন থেকে শুরু করে একটা অভিনেত্রীর জার্নি আছে শুভশ্রীর। রিসেন্টলি আপনারা ইন্দুবালা ভাতের হোটেল পরিণীতায় তাকে অভিনেত্রী হিসেবে আলাদা করে চিনেছেন, হিরোইনের বাইরে। তো এই পুরো জার্নিটা সম্পর্কে কথা বলেছি, এবং রিসেন্টলি একটি ছবি আসছে শুভশ্রীর, সেটার নাম বাবলি, যেটা পরিচালনা করেছে রাজ চক্রবর্তী। তো সেই নিয়েও কথা বলেছি, এবং তাছাড়াও তো পুরো একটা লম্বা এপিসোড, যেরকম এপিসোড হয় আমাদের সোল কানেকশন পডকাস্টের, সেরকমই হয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দুটো আরও চ্যানেল হয়েছে আমাদের, সেটা সম্পর্কে একটু জানানো দরকার। একটা হলো সোল কানেকশন ক্লিপস। যদি এত বড় এপিসোড দেখতে ভালো না লাগে বা পুরো অতক্ষণ অ্যাটেনশন স্প্যান না থাকে, তাহলে কিছু কিছু বেস্ট পার্ট আমরা কেটে কেটে সোল কানেকশন ক্লিপস বলে একটি চ্যানেলে আমরা ওটাকে দিই। এবং তার সঙ্গে আমাদের এই চ্যানেলেই বৈঠক বলে একটি অনুষ্ঠান হতো, এখন আপাতত সেটিকে আমরা শিফট করেছি আরেকটা চ্যানেলে। এই দুটো চ্যানেলেরই লিঙ্ক পিন কমেন্টে থাকবে এবং ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই দুটো চ্যানেলকে গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ সেখান থেকেও আপনারা ভ্যালু এবং নলেজ দুটোই পাবেন। সো আজকের এপিসোড শুরু করছি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন শুভশ্রী গাঙ্গুলি। ওয়েলকাম শুভশ্রী, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, ইট ইজ মাই প্লেজার, বিকজ তোমার শো আমি এত দেখেছি, এটা ভেবো না যে রাজের হওয়ার পর, তার আগেই কিন্তু আমি দেখেছি। এবং অফকোর্স রাজেরটা তো এত ফেমাস হয়ে গেছে সব জায়গা থেকে, আমাকে এসে সবাই বলে যেই তোমার হাজবেন্ড ওটা না, আমরা ভীষণ ইন্সপায়ার্ড। সো তোমার কথা শুনতে খুব ভালো লাগে, তুমি যেভাবে শোটাকে পুরোপুরিভাবে মানে পরিচালনা করছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং। সত্যি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনভারসেশন, কারণ আমার মনে হয় ফিমেল পার্সপেক্টিভস আর অলওয়েজ এজি। আমার কাছে এটা মনে হয় সবসময় যে একটা অন্য এজ পাওয়া যায়। আমরা তো ছেলেদের সঙ্গে অনেকগুলো এপিসোড করেছি, বাট যতগুলো হিরোইন বলো, অভিনেত্রী বলো, বা অন্যান্য সেক্টরের মহিলাদের সঙ্গেও যখন কথা বলেছি, আই গেট এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবং সেটা আমাকে খুব হেল্প করে। কারণ আমার মনে হয় যে পুরুষদের মধ্যেও তো একটা ফেমিনাইন সাইড আছে, তো সেটা কে আরেকটু হয়তো এজ দেয়। এমনি বলো, কেমন আছো? হাউ ইজ লাইফ? খুব ভালো আছি আমি, সবসময় টাচউড ভালো থাকি, বিকজ আমার লাইফের মোটোই হচ্ছে ওইটা, যে এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু বি হ্যাপি। এবং সেটা তুমি মানে ঠিকঠাকভাবে ক্যারি ফরওয়ার্ড করতে পারো এই মোটিভটাকে। একদম একদম, মানে ডেফিনেটলি খারাপ সময় বা খারাপ লাগা, খারাপ ফিলিংস তো জীবনে সবারই থাকে, বাট আমি খুব একটা প্রাধান্য দিই না সেই ফিলিংসগুলোকে। তার একটাই কারণ, এটা শুনে হয়তো মনে হবে যে না, ওই ফিলিংসগুলোরও তো প্রাধান্য থাকা উচিত, কিন্তু আমার মনে হয় যে ওই ফিলিংসটাগুলোর থেকেও আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হ্যাপি থাকাটা প্রত্যেকটা মুহূর্তে, বিকজ
আমরা কে কখন আছি আমরা কেউ জানি না। সো প্রতিটা মুহূর্ত উপভোগ করতে আমি পছন্দ করি। আমার চারিপাশের মানুষগুলো যেন আমার সাথে খুব হ্যাপি থাকে, যতটুকু সময় আমার সাথে থাকবে যেন পজিটিভিটিতে ভরে যায় সেই সময়গুলো, এবং ওই মুহূর্তগুলো যেন সুন্দর মেমোরি একটা হয়। এটা আমার ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে। আমিও যেমন হ্যাপি থাকবো সেরকম আমার সাথে সাথে, এবং আমি হ্যাপি থাকলে আমি বিশ্বাস করি সবাই আমার সাথে হ্যাপি থাকবেই। একদমই তাই, একদমই তাই। এবার তোমার একটুখানি আমার শোয়ের ফরম্যাটই প্রায় অলমোস্ট এরকম হয়ে গেছে, উই স্টার্ট ফ্রম দ্য চাইল্ডহুড। ওকে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার আর্লিয়েস্ট চাইল্ডহুড মেমোরি কি, তাহলে তুমি কি মনে করতে পারো? আমার সব কিছু মনে পড়ে যায়, মানে যেহেতু আমি বেশ অনেকটা ছোট বয়সেই কলকাতায় চলে এসেছি, 16-17 বছর বয়সে। সো আমার চাইল্ডহুড সবারই কাছেই খুব ফেভারিট, মানে ওই স্কুল পিরিয়ড বলো, যখন থেকে আমাদের জ্ঞান শুরু হয় আর কি, আমরা বুঝতে পারি জিনিস, সেই সময় থেকে মানে আমি বলবো প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, প্রচুর কাজিনস, একসাথে বড় হয়ে ওঠা, খেলা, এবং সব থেকে স্পেশাল মুহূর্ত যেগুলো সেটা হচ্ছে আমার ঠাম্মা ঠাকুরদাদার সাথে টাইম স্পেন্ড। প্রত্যেক দিন স্কুল থেকে এসে আমি ঠাকুরদাদার জন্য চা নিয়ে যেতাম। এক এক দিন এক একটা, মানে আমরা 8টা নাতনি এবং 2টো নাতি আমার ঠাকুরদাদা ঠাম্মার, বাট টোটাল আমাদের ফ্যামিলিটা আমরা হচ্ছে 16টা মেয়ে 8টা ছেলে, টোটাল 24 কাজিনস। হ্যাঁ, সো এক এক দিন এক একজনের ওপর দায়িত্ব থাকতো যে কে চাটা নিয়ে আসবে, এবং তার সাথে গল্পটা হতো, এবং ওরকমভাবে আমাদের ডেজ আসতো, এবং সেই ডেজটার জন্য লিটারেলি ওয়েট করতাম। ঠাকুরদাদার সাথে নানান রকম কথা আমরা বলতে পারতাম। ঠাকুরদাদা ভীষণ ভালো লিখতেন, কবিতা লিখতেন, এবং বইও লিখেছেন কয়েকটা। সেগুলো নিজেদের জন্যই পাবলিশ করেছিলেন, কখনো মানে বাজারে সেগুলো মার্কেটে কখনো আসেনি, বাট ভীষণ ভালো মানে কথা বলতেন উনি, এবং গল্প নানান রকম, ওনার পরিবারের গল্প, আগের জেনারেশনের গল্প, সেগুলো তো ছিলই। তাছাড়াও ধরো সামার ভ্যাকেশন বা আমাদের গ্রীষ্মের ছুটি যেটা হতো, সেগুলোতে অত বাইরে যাওয়া, এখন যেমন হলিডেজ, ভ্যাকেশন এইসব হয়, তখন বাড়িতে বসে সবাই মিলে, সব ভাই বোনেরা, জ্যাঠা জেঠু সবাই মিলে, সন্ধে হওয়া মানেই আমাদের বর্ধমানে মুড়ি বিখ্যাত, মুড়ি সবাই খায়, সো মুড়ি মাখা এবং তার সাথে গান বাজনা। আচ্ছা, সবাই কেউ না কেউ কিছু না কিছু একটা বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাবেই, হয় তবলা, না হয় হারমোনিয়াম, না হয় সরোদ, কিছু না কিছু বাজিয়ে গান হচ্ছে, এবং মানে তুমুল সেই গান, মানে একদম 9টা অবধি আমরা গান টান করলাম সবাই মিলে, আড্ডা, তারপরে বাড়িতে যে যার ঘুম। সো এই স্মৃতিগুলো না, মানে এগুলো কোনো দিনই মানে ভুলতে পারবো না। আগে তো এরকম হতো, বিশ্বাস করবে না, যখন কোনো কারণেই, মানে আকাশে হয়তো একটু মেঘ হয়েছে কলকাতায়, আমি বর্ধমানকে মিস করছি, আমার খেলার মাঠটাকে আমি মিস করছি, আমার ভাই বোনদেরকে মিস করছি। ঝড় উঠলেই সবাই হো হো করে ওই মাঠের মধ্যে ছুটে বেরিয়ে যাওয়া, এই জিনিসগুলো মানে অদ্ভুত, ওগুলো সবসময় মিস করি। এবং এই মফস্বলের বড় হওয়াটার মধ্যে আমার মনে হয় কিছু ভ্যালুজও আমরা নিয়ে বড় হয়, প্রত্যেকটা মানুষই নিজের মতো করে ভ্যালু নিয়ে বড় হয়, বাট মফস্বলের একটা নিজস্ব ভ্যালু সিস্টেম থাকে। এবং জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়, তুমি যে বলছিলে, যখন আমার মাথায় আমার ছোটবেলার ভিজুয়াল ঘুরে বেড়াচ্ছিল, আমাদের পরিবারের এই যে বলছিলে যে গান বাজনা, আমাদের তো মানে আমার মা বাড়ির ফ্যামিলি মানে পুরোটাই গান বাজনার ফ্যামিলি, বাবাদের ফ্যামিলিও আর্ট এবং গান বাজনার মধ্যেই আছে, এই সেম জিনিস আমাদের সঙ্গেও হতো। এবার এই ছোটবেলায় কোথাও তোমার এই ভবিষ্যতের যে নায়িকা হয়ে ওঠার কোনো বীজ কি কোথাও এখন গিয়ে দেখো যে ওখানেই বপন করা হয়েছিল? এখন মাঝে মাঝে আমি বুঝতে পারি, কিন্তু আমি ছোটবেলা থেকেই না কিছু একটা করতে চাইতাম, মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইতাম। সেটা আমার ভীষণ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। মানে ধরো আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো পড়াশোনায়, আমি কিন্তু অত ভালো পড়াশোনায় ছিলাম না, অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, বাট সবাই কেউ, মানে একটা দিদি আছে যে ক্লাস 1 থেকে মানে MA করেছে, মানে ডাবল MA করেছে, ফার্স্ট ক্লাস, মানে ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে একটা ধরো একটা পড়াশোনা করার পর গ্র্যাজুয়েশন বা HS হওয়ার পর বিয়ে করছে, তারপরে পড়াশোনাটা কন্টিনিউ করে তারপরে কিছু একটা করছে, সেটাতে আমার ছোটবেলা খুব ছোট থেকে আপত্তি ছিল। আচ্ছা, আমি জানি না আমার কোথা থেকে ওই জ্ঞানটা এসেছিল, হয়তো এটা ভগবানেরই দান। তো
আমার মনে হতো সবসময় যে আমি বিয়ে করব না, বিয়ের আগে মানে বিয়েটা ক্যান নট বি আ সেটেলমেন্ট। আমার মায়ের অবশ্যই এটাতে খুব হাত ছিল। আমার মা সবসময় আমাকে বলতেন যে কাজ মানে কিছু একটা মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেইটা আমার মাথায় সবসময় চলতো যে বিয়েটা একটা সেটেলমেন্ট নয়, আগে আমাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমিও কাজ করব, আমিও সবারই মতো টাকা রোজগার করব, তারপরে বিয়ে ঠিক আছে। সো সেইটা আমার মাথায় ছিল। এবং আমার দিদি ডেফিনেটলি, আমি ছোটোবেলা আমাদের বাড়িতে সবাই খুব ভালো নাচ করে, গান তো করে শুনলেই, এবং ডান্স খুব ভালো করে। তো আমি ডান্স করতাম, খুবই ভালো ডান্স করতাম, কোনোদিন শিখিনি কিন্তু ডান্স আমরা করতাম। এবং আমার দিদি হঠাৎ করে একদিন বলে যে মাধ্যমিকের পর যে সময়টা অফ থাকে সেই সময়টা বললো যে একটা অডিশন হচ্ছে দুর্গাপুরে, চল তোকে নিয়ে যাই, ডান্স ফান্স করতে হবে, চল তোকে নিয়ে যাই। আমি বললাম হ্যাঁ চল, ডান্স ফান্সই তো করতে হবে, যাই। তো সেখানে গিয়ে সিলেক্ট হয়ে গেলাম, যা যা লিপসিং করতে বললো লিপসিং করে দিলাম, মানে কোনো ব্যাপারই নয়। কিন্তু এখন আমি সেটা রিকল করলে আমি বুঝতে পারি যে এই যে ডান্স করা, বা যখন আমি ধরো কোনো গান দেখছি শ্রীদেবী মাধুরীজির বা কোনো আমাদের এখানকারই গান, আমি না সবসময় কী কস্টিউম পরেছে, কী কালার, এই কন্টিনিউটিগুলো মাথায় রাখতাম, বা কতগুলো চেঞ্জেস আছে করেছে, হ্যাঁ কি এক্সপ্রেশন কোথায় দিচ্ছে, কি সিগনেচার, মানে এখনও আমি বললে সেগুলো মানে প্রত্যেকটা 90s গানের সিগনেচার আমার মুখস্থ। ও আচ্ছা, হ্যাঁ মানে সেগুলো খুব মাইনরলি দেখতাম, সেগুলো আমি এখন বুঝতে পারি যে ডেফিনেটলি ইট ওয়াজ উইদিন মি সামহাও। তাই জন্যই হয়তো মানে আমি কোনো না কোনোভাবে এইখানেই এসেছি, আমাদের আর্ট লাইনে এসেছি। সো আমাদের বাড়িতে তো কেউ না, কেউ ডক্টর, কেউ লয়ার, কেউ টিচার, কেউ প্রিন্সিপাল, এইসব। তো গান বাজনার সাথে থাকলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার মতো কারোরই কখনো ইচ্ছে ছিল না, এবং সাপোর্টও পাইনি আমি প্রথম। আমি সেটাই জাস্ট এর পরের প্রশ্নটা সেটাই ছিল যে এরকম একটা ফ্যামিলি থেকে আসতে গেলে আমাদের মানে আমিও যখন ফিল্ম বানাবো বলে ডিসাইড করি তখন কিন্তু একটা জায়গা ছিলই যে মাথা খারাপ নেই, মধ্যবিত্ত বাঙালির ছেলে শিলিগুড়িতে থাকি, সিনেমা বানাবি মানেটা কি? মানে এটা তো অবভিয়াসলি প্রথম প্রশ্ন আসেই। এবার এটা তোমার ফ্যামিলির ক্ষেত্রে বা তোমার এই কাজটা করার ক্ষেত্রে তোমার মানে হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? আমাকে প্রথমে হ্যান্ডেল করতে হয়নি, আমার মা আর আমার দিদি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছিল। প্রথমেই কথা হচ্ছে ওই লাইনে কেন যাবে, লাইন ঠিক আছে, ওই লাইনে কি করবে, কি কোনো অনিশ্চয়তা কোনো কিছু নেই, হ্যাঁ কি আমরা কেউ কিছু জানি না, কলকাতা শহরের মতো একটা শহরে গিয়ে তুমি কি করবে, মানে থাকবে, কাজ পাবে কি পাবে না, মানে সে প্রচুর প্রশ্ন। এবার আমি যখন সিলেক্ট হয়ে গেলাম তখন তো আমাকে এখানে আসতেই হবে, এটা একটা পুরো প্রসিডিওর, যে এটার মানে আমি জানি না আমি বলতে পারবো কিনা, আনন্দলোক ফেয়ার এবার নায়িকার খোঁজে বলে একটা কম্পিটিশন হয়েছিল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, সেখানে আমি সিলেক্ট হয়েছিলাম 15 জন থেকে আমি উইনার হয়েছিল। সো ওই প্রসেসটাতে তো আমাকে আসতেই হবে, পরে আমি কন্টিনিউ করি আর না করি, একটা জায়গায় আমার কমিটমেন্ট করে ফেলেছি, সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে। বাট সেটারও সাপোর্ট ফ্যামিলি মানে ঠাকুর দাদা ঠাম্মা, আমার বাবা সাপোর্ট করেনি, আমার দিদি আর আমার মা ওয়াজ ভেরি স্টাবন, অ্যান্ড ওরা বললো যে না ও এটা করতে চাইছে, আমরাও চাই, আমরা সাপোর্ট করব। সো যখন উইন করলাম তখন বাবা ওয়াজ ওকে, নাও কাম ব্যাক টু বর্ধমান, এরকম একটা অ্যাটিটিউড হয়ে গেছে, তোমার যা করার এবার চলে এসো। তারপরে আমি বললাম যে এখন তো শুরু হলো, এবার তো জাস্ট মানে এবার আমার কাজ করা শুরু হবে, আমি চেষ্টা করব, এটাই হয়তো আমার দিক, এটাই হয়তো আমার পথ, আমি কিছুদিন তো অ্যাটলিস্ট ট্রাই করি। বলো না এরকম কোনো ট্রাই করার, পড়াশোনা করো। তাহলে আমরা হ্যাঁ পড়াশোনা আমি হয়তো করসপন্ডেন্সতে করতেই পারি বা পড়াশোনা কন্টিনিউ করবো, আর আমার পড়াশোনায় তো ইন্টারেস্ট নেই, আমার এইটাতে ইন্টারেস্ট আছে, লেট মি ট্রাই। বাট বাবা ওয়াজ নট অ্যাট অল সাপোর্টিভ। যতদিন না আমি পরাঞ্জয় করেছি ততদিন অবধি, হ্যাঁ এটা তো মানে তার মাঝখানে তো তোমার একটা জার্নি আছে, হ্যাঁ পরাঞ্জয় অবধি পৌঁছাতে, হ্যাঁ যতদিন না পরাঞ্জয় রিলিজ হয়ে ওই মানে ব্যাপারটা হয়েছে ততদিন না বাবা ওয়াজ নট দ্যাট সাপোর্টিভ। আচ্ছা হ্যাঁ মানে এটা তো দেখো আমার মনে হয় একটা পয়েন্টে ফ্যামিলির মনে হয় দুটো জিনিস আছে, সেটা হলো রিসেন্টলি আমি আরও বেশ কিছু ইন্টারভিউ দেখে আরও মনে হচ্ছে যে একটা সন্তান সে একটা অনিশ্চিত কিছুর কথা ভাবলেই বাবা মা একটু ভয় পায়, কারণ তাদের ভালোবাসা থাকে তো, এবার ওই ভালোবাসা থেকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু যখন হয়ে তারপর তো অবভিয়াসলি হয়ে যায়। এবার এই যে তোমার নায়িকার খোঁজে এটা জিতলে তুমি,
এবার জেতার পর কি হলো, মানে পরপর স্টেপগুলো কি, যে মানে শুভশ্রী হয়ে গেলে কি করে দুম করে? শুভশ্রী হয়ে গেলাম আমি তো বলবো যে প্রথম দিকে শুভশ্রী হলাম, ওটা পুরোটাই আমার ভাগ্যে লেখা ছিল বলেই। প্রথম যে ছবিগুলো পরপর পেয়েছি সেগুলো সত্যিই ভাগ্যের জোরে। আমি কিছুই জানতাম না, আমি বাইরের একজন মেয়ে, কাজও জানতাম না, অভিনয় ঠিক করে করতে পারতাম না। হ্যাঁ, ডান্স করতে পারতাম, হয়তো অ্যাপিয়ারেন্স ভালো ছিল ঠিকঠাক, দ্যাট ওয়াজ ইট। বাট ওটা বলবো যে আমি ভগবানের আশীর্বাদ। এবং আর একটা জিনিস যেটা আমি নিয়ে এসেছিলাম বর্ধমান থেকে, সেটা হচ্ছে ভ্যালিউজ, যেটা তুমি বললে। এবং কেউ আমাকে কখনো শিখিয়ে দেয়নি, বাট আই ওয়াজ ভেরি সর্টেড ইন মাই মাইন্ড ফ্রম দ্য ডে ওয়ান। আচ্ছা, হ্যাঁ, মানে যেটা আমি বললাম যে ওই যে আমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তার জন্য আমি যা খুশি করব সেটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল। আমি যা খুশি করব না, আমি যেটা করতে এসেছি আমি সেটাই করব। আমি হিরোইন হতে এসেছি, সো আমি সেটা তোমার মাথায় ক্লিয়ার ছিল যে তুমি হিরোইনই হতে ডে এসেছো? ওয়ান থেকে ক্লিয়ার ছিল। আচ্ছা। সো যখন আমাদের কম্পিটিশনটা ফাইনাল হয়েছিল, তখন আজকে আমি বলতেই পারি, আই এম শিওর যাদেরকে নিয়ে বলবো তারা কেউ খারাপ মনে করবে না, কারণ আমি খুবই ছোট ছিলাম এবং আমার মনে হয় আমি কোনো ভুল করিনি, তাই জন্য আমি এটা তোমাকে বলছি। সো যখন কম্পিটিশনটা হচ্ছে, অনুরাগ বাসু ওয়াজ ওয়ান অফ দ্য জাজ, প্রভাত রায়, চাকিদা, আর মনে হয় অগ্নিমিত্রাদি ছিলেন। হ্যাঁ, তো ওই কম্পিটিশনে যেই উইনার হবে প্রভাতদা ওনাকে তাকে কাজে নেবেন, এরকম কিছু একটা উনি কমিট করেছিলেন। তো যেদিনকে আমি মানে অ্যানাউন্সমেন্ট হয় যে শি ইজ দ্য উইনার, তার পরের দিনই আমাকে মিস্টার বাসু ডেকে পাঠান পার্ক স্ট্রিটের, তখন বারিস্তাটা ছিল। আচ্ছা, হ্যাঁ, তো এবার উনি ডেকে পাঠান। ওনার তখন কোনো একটা চ্যানেলে, এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই, ওনার হিন্দি একটা সিরিয়াল শুরু হচ্ছিল, হিন্দি। তো উনি বললেন যে এরকম মেন লিডের জন্য আমি তোমাকে ভাবছি, তুমি চলো, বম্বে চলো। তো আমার উইয়ার্ড কাইন্ড অফ আ থিং, মানে আমি ডে ওয়ান থেকে না বলতেটা খুব ভালো শিখেছি, বুঝেছো তো। আচ্ছা। সো আই সেড না, আমি তো সিরিয়াল করতে আসিনি, আমি সিনেমা করব। তুমি সিনেমা থাকলে আমাকে বলো, আমি সিনেমা করতে চাই। আমাকে অনুরাগদা বলেছিলেন তুমি অনেক দূর যাবে, তুমি আমাকে প্রথমেই না বললে তো তুমি অনেক দূর যাবে, অল দ্য বেস্ট। এখন আমার কাছে তোমার জন্য কোনো কিছু নেই, বাট থাকলে অবশ্যই জানাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট অফার, এবং ফার্স্ট অফারকে হ্যান্ডেল করা। বেশ, তার মানে তুমি প্রথম থেকে এই বিষয়ে তো শিওর ছিলে যে তুমি আমি সিনেমাই কি করব, করতে চাই, হিরোইনই হব। হ্যাঁ, কি করতে চাই বাস ক্লিয়ার ইন ইওর একদম মাইন্ড। একদম। এবং সেই করে আমার প্রভাতদার সাথে কাজ, প্রভাতদার পরে আমি একটা উড়িয়া মুভি করেছিলাম, হ্যাঁ, তারপরে বাজিমাত হরদার সাথে। এবং থ্যাঙ্কফুলি পরপর তখন সেই সময় মানুষজন আমাকে, মানে ডিরেক্টরসরা আমাকে দেখেছিলেন, কিন্তু তাতেও যে কোনো স্ট্রাগল নেই সেটা নয়। এখন তো খুব ইজি সব জায়গায় পৌঁছে যাওয়া, ডিরেক্টরসদের চোখে পড়া খুব ইজি। তখন NT1 স্টুডিওতে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হতো ডিরেক্টরসদের সাথে। সেটা করেছো তুমি? অফকোর্স, আচ্ছা। ডিরেক্টরসদের রুম থাকতো, এক একজনের এক একটা রুম, তুমি তো জানবে নিশ্চয়ই। হ্যাঁ, মানে নতুন জেনারেশনরা এটা জানে না। সবার কাছে কিন্তু ছবি নিয়ে ওই বাইরের একটা বেঞ্চ লাগানো থাকতো, ওখানে পরপর বসে থাকতে হতো একদম। এবং কিছু কিছু লোক থাকতো, কোথায় ছবি দেবে, আচ্ছা দাঁড়াও আমি যোগাযোগ করে দিচ্ছি, এরকম টাইপের লোকও থাকতো। হ্যাঁ। আর সো সেই দিক থেকে আমি মানে ওই নাম খাতায় রেজিস্টার করে ঢোকা, লাইন দিয়ে ছবি দিয়েছি, সব করেছি। সো এগুলো আমার মনে হয় এগুলো থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে। এই স্ট্রাগলগুলো যদি না থাকে তাহলে কিন্তু মানে মজা নেই। খুব বেশি ইজি পেয়ে গেলে ব্যাপারটা মজাটা থাকে না, ভ্যালিউ করা যায় না। বেশ, এই যে করছো, তখন এই ব্যাপারটা যখন চলছে, তখন প্রথমবার কবে এটা রিয়েলাইজ করলে বা কবে এটা বুঝতে পারলে ও আচ্ছা আমি তো মানে বেশ কি বলবো, সেই অর্থে হিরোইন হয়ে গেছি এবং হিট হয়ে গেছি, লোকজন আমাকে চেনা শুরু করেছে, এটা কবে প্রথমবার বুঝতে পারলে? লোকজন চেনা শুরু করেছে যখন আমি আমাদের গ্রামে গ্রামে গিয়ে শো করতে হয়, মানে করি, করে থাকি পরে চ্যালেঞ্জের পর। অবভিয়াসলি চ্যালেঞ্জ তো একটা মাইলস্টোন বটেই। হ্যাঁ, চ্যালেঞ্জ পরাঞ্জয় ব্যাক টু ব্যাক যেহেতু হয়েছিল, সো আমি চ্যালেঞ্জ পরাঞ্জয়ের পরেই বলবো। আমরা গ্রামে গ্রামে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কত, মানে কোনো জায়গা নেই আমি যাইনি এরকম জায়গা নেই।
সো সেখানে গিয়ে মানুষজন চিনতে পেরেছে, মানুষজন মানুষজনের ক্রেজটা দেখতে পেয়েছো? ক্রেজ দেখতে পেয়েছি। বাট সত্যি বলছি, হয়তো তোমার শুনে মনে হবে যে আমি একদম বানিয়ে বানিয়ে বলছি, কখনোই না আমাকে আমার এটা মনে হয়নি ও আই এম সামওয়ান। কোনো দিন আজ পর্যন্ত এখনও দাঁড়িয়ে বলছি, দর্শকেরও হয়তো এটা শুনে মনে হবে যে ও তাহলে কেন আমরা এনাকে এত ভালোবাসি। ডেফিনেটলি ওনাদের ভালোবাসা, ওনাদের যে ক্রেজিনেস, সেটার ওপর আমার অদ্ভুত রেসপেক্ট এবং গ্রেটফুলনেস আছে। কিন্তু এটাই সব, সেটা আমার কখনো মনে হয়নি। বা এটার জন্য আমি একটা বিশাল অন্য জায়গায় চলে, আমার একটা 9টা-5টা চাকরির মতোই কিন্তু এটা মনে হয়। বলার জন্য কিন্তু একদম বলছি না, আই ফিল দ্যাট। এবং কখনোই আমার ওই, হয়তো এটা মেবি এটা আমি আসছি হয়তো পরাঞ্জয়ের পর যে আমি ডাউনফলটা দেখেছিলাম বা যে গ্যাপটা আমার হয়েছিল, সেইটা আমাকে এই মানুষটা তৈরি করেছে। হয়তো যদি পরাঞ্জয়ের পর আমি সেম উচ্চতায় উঠতে থাকতাম, তাহলে হয়তো আমার মাথাটা ঘুরে যেত। বাট থ্যাঙ্কফুলি ভগবান আমাকে ইমিডিয়েট একটা গ্যাপ বা ইমিডিয়েট একটা গ্রাফটা নিচে নেমে গেছিলো বলেই স্টিল আই ভ্যালিউ মাই রুটস অ্যান্ড স্টিল আই নো হোয়াট আই অ্যাম, অ্যান্ড আই এম গ্রেটফুল টু গড যে মানুষ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। আমি নর্মাল মানুষের মতোই একজন মানুষ, যে যার কাজটা হয়তো এরকম যে মানুষকে বিনোদন দেয়, যেটা মানুষকে ভালোবাসায় বা মানুষ চায় যে আমি ওর মতো হতে চাই। কিন্তু আমি আর 5টা মানুষের মতোই একদম খুব সাধারণ একটি মেয়ে, খুব সাধারণ মনের দিক থেকে। যখন যে কোনো এক অভিনেত্রীর ক্ষেত্রে, বিশেষ করে হিরোইন, তুমি তো বলছিলে হিরোইন, এবার একজন হিরোইনের জন্য তার তো একটা গ্রাফ থাকে, তার তো একটা লাইফ লং একটা জার্নি থাকে। এবার দেখা যায় বিভিন্ন হিরোইনের লাইফে এক একটা পয়েন্ট আছে যেখানে তার যদি কোনো রকম ডাউনফল হয়, অনেক ক্ষেত্রেই দেখেছি আমরা, তারা লড়াই বলা ভুল হবে, আমি লড়াই শব্দটাতে খুব একটা বিশ্বাসী না, জার্নিটা কন্টিনিউ করতে হয়তো আটকে যায় অনেক সময় অনেক কিছু ভেবে না যে না ঠিক আছে, এই অবধি ছিল, এই অবধি পেলাম। তোমার তো একটা ডাউনফলও ছিল, একটা ইয়েও ছিল, সেখানে কোনোদিন মনে হয়নি যে আমি ছেড়ে দিই বা আমি এই জার্নিটা আর কন্টিনিউ করবো না? আমি কখনোই কোনো কিছু, আমার লাইফের কোনো কিছুকেই সিরিয়াসলি নিই না। মানে আমার জন্য যদি এই জার্নিটা কখনো থেমেও যেত, আমি অত দুঃখ পেতাম না, বা আমি এটা নিয়ে বসে থাকতাম না যে আমার কাছে কেন হলো না, কিসের জন্য হলো না। আই এম ভেরি গ্রেটফুল টু গড যে আমি চোখে দেখতে পাই, আমার 2টো হাত পা আছে, 2টো পা আছে, যেটা সবল। অনেকের কাছে সেটুকু পর্যন্ত থাকে না। সো আমি ছোট ছোট জিনিসের প্রতি অনেক বেশি গ্রেটফুল। আমি ডেফিনেটলি আমার কাজটাকে ভালোবাসি, আমি প্যাশনেটলি মন প্রাণ দিয়ে করি, সারা জীবন যতদিন আমার কাছে থাকবে আমি করে যাব। বাট এইটাই আমার কাছে সব কিছু নয়। যদি কালকে আমার কাছে এটা না থাকে, মানে আই উইল বি নট শ্যাটার্ড। আচ্ছা, সেটা সবসময় ছিল? সেটা সবসময় ছিল। মানে যখন আমার কাছে একেবারেই কোনো কাজ ছিল না, তখন আমি জানি যে আমি জিরো, আমি গেইন করব কিছু একটা। যখন আমার কাছে হয়তো অনেক কাজ আছে, আমি জানি আমাকে এটা মেনটেন করতে হবে, আমাকে 100% এভরি ডে সফটওয়্যার আপগ্রেডের মতো আমাকে নিজেকে আপগ্রেড করে যেতে হবে, তবেই আমি সাস্টেন করতে পারবো। যেদিনকে আমার মনে হবে যে না আমি সব কিছু জেনে গেছি, সব কিছু বুঝে গেছি, সেদিনকে আমার ইতি। হিরোইন থেকে তোমার একটা অভিনেত্রীর জার্নি আছে, যেটা যে কোনো, আমার মনে হয় যে কোনো অভিনেত্রীরই তাই হওয়া উচিত। তুমি যখন প্রথমে এসছো, তখন বাংলা সিনেমার একটা অন্য ধরনের সিনেমা তৈরি হচ্ছে, তখন রিমেকের জায়গা আছে। তখন সিনেমাটায় একটা কি বলবো, গান হচ্ছে অত সুন্দর সুন্দর, এবং গান মানে হিট হচ্ছে, পাড়ায় পাড়ায় বাচ্চা, আলাদাই একটা ক্রেজ ছিল, আলাদাই একটা এরা ছিল। এবং তারপর থেকে বাংলা সিনেমা আস্তে আস্তে নিজের মতো করে চেঞ্জ হলো। এবং তোমাকে লোকে অভিনেত্রী হিসাবে প্রথম পয়েন্ট কবে দিল? এই জিনিসটাকে তোমার মনে আছে যে অভিনেত্রী হিসেবে আমাকে লোকে আলাদা করে আইডেন্টিফাই করা শুরু করলো, মানে আমি যে ভালো অভিনেত্রীও, শুধু হিরোইন নই? এটা কিন্তু মানে দর্শকের থেকেও আমি বলবো যে ইন্ডাস্ট্রির মানুষকে কখন পয়েন্ট করেছে, সেটা কিন্তু একমাত্র রাজ ফার্স্ট। আমাদের কোনো পার্সোনাল ইকুয়েশন হওয়ার অনেক আগেই, যখন আমরা অভিমান ছবিটা করছি, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি সবসময়
ওই সময়টা স্পেশালি যখন অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকগুলো বছর এই ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, একই রকম কাজ করে এসছি, তখন বাইরের এত কাজ দেখছি, বলিউডে এত কাজ হচ্ছে, হলিউডে এত কাজ হচ্ছে, তখন মনে হচ্ছে যে আমিও যদি এরকম একটা সুযোগ পেতাম। তখন রাজ কিন্তু আমাকে বলেছিল যে তুই কিন্তু খুব ভালো অভিনয় করিস, তুই কিন্তু টেকনিক্যালিও অনেক স্ট্রং, তুই কিন্তু অভিনয়ের প্রতি একটু নজর দে। তো আমি বলেছিলাম হ্যাঁ আমাকে সুযোগ দাও, আমি কিন্তু ফাটিয়ে দেবো। তো বলেছিল হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মাথায় থাকবে, তুই করবি তো ওরকম ধরনের ছবি। আমি যে হ্যাঁ, আমি তো অঞ্জনদার সাথে একটা ছবি করেছি, সেখানে মানুষজন যতটুকু আমি পেরেছি, মানুষজন বলেছে, অপর্ণা সেন আমাকে এসে বলেছেন যে খুব ভালো কাজ করেছো। আমি সৌমিত্র জেঠুর সাথে কাজ করেছি, উনি তারপর থেকে এটাই বলেন যে এই যুগে যদি কোনো হিরোইনের সাথে কাজ করতে চাই সেটা হচ্ছে আমি। সেটা আমার কাছে বড় পাওনা। সো আমি একটা বড় ভালো ছবি, মানে অনেক বড় পার্ট যেখানে থাকবে, যেখানে আমি প্রমাণ করতে পারবো নিজের কাছে নিজেকে যে হ্যাঁ আমিও পারি অভিনয়টা। তারপরে পরিণীতা হ্যাপেন্ড। গল্পটা প্রথমে আমার কাছেই এসেছিল, মানে আমার দিদি আমাকে পড়ে শুনিয়েছিল, আমার দিদি প্রচুর গল্প পড়ে, আচ্ছা। সো আমাকে পড়ে শুনিয়েছিল, আমার খুব ভালো লাগে। একদম এক লাইনের একটা স্টোরি ছিল, জাস্ট 2 লাইন। তো সেটা শুনে আমার খুব ভালো লাগে, আর আমি রাজকে বলি, রাজও একদম শুনে ছিটকে যায় এবং বলে যে আমি ছবিটা করব। আর আমি আমার পুরো ক্যারিয়ারে ফার্স্ট টাইম কোনো ডিরেক্টরকে বলেছিলাম যে আমি এই কাজটা করতে চাই। আচ্ছা। আমি কোনোদিনও কাউকে কাজ চাইতে পারিনি, মানে এখনও পারি না। সো পরিণীতার পর মানুষজন, মানে ইন্ডাস্ট্রির বাকি মানুষরা, দর্শকরা তো অবশ্যই, যারা আমার ফ্যান, যারা আমাকে ভালোবাসে, তারা আমার খারাপটাকেও ভালোবাসে। সো তারা সবসময় ভাবতো যে আমি খুব ভালো অভিনেত্রী, তাদেরকে নিয়ে না, যারা হয়তো ভাবতো যে শুধু হিরোইন নাচতে পারে, শুভশ্রী ভালো নাচে, তারা আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে ও মেহুল করেছে, তার মানে শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমি পার্সোনালি যদি তোমাকে বলি, আমি পরিণীতা দেখে ছিটকে গেছিলাম। আই ওয়াজ অ্যাস্টনিশড, মানে আমি দেখে ভাবলাম আচ্ছা, মানে যেটা তুমি পরিণীতায় করেছো, পরিণীতার যে চরিত্রটা আছে সেটা করা কিন্তু খুব একটা সোজা কাজ নয়, এবং সেটা যতটা ইজি তুমি দেখতে করেছো, এটা নিয়ে আমি অনেকের সঙ্গে কথাও বলেছি। ইনফ্যাক্ট সেই সময় অনেককে বলেছি যে এটা কী দিত, অসাধারণ একটা লাগলো। ইনফ্যাক্ট তখন আমার সঙ্গে তোমার যোগাযোগ হয়নি, তোমার সঙ্গে যোগাযোগ করে তোমায় বলতাম। তা আমার দারুণ লেগেছিল সেই সময়। আই ওয়াজ নট ইন টু দ্য ইন্ডাস্ট্রি ভেরি মাচ, আমি একটুখানি বাইরে ছিলাম, আমি অন্য কিছু করছিলাম। তো সেটা তো মানে আমি সেটা তো বোঝাই যায় যে অবভিয়াসলি সেই মানে বুঝতে পেরেছিল তো ভলক্যানোটা জমছিল। হ্যাঁ ওটা পুরো, এবং সঠিক সুযোগে সঠিক পরিচালকের হাতে সঠিক ঠিক জায়গা দিয়ে ব্যাপারটা বেরিয়েছে একদম। আরেকটা কাজ নিয়ে খুবই তোমার ব্যাপারে খুবই কথা হয়েছে, সেটা হলো ইন্দুবালা ভাতের হোটেল। সেটাও একটা, মানে কি বলবো, খুবই আনকনভেনশনাল একটা কাজ একজন হিরোইনের পক্ষে, যে নিজেকে নিজের এতদিনের জার্নির অনুযায়ী সেটা একদম খুবই আনকনভেনশনাল। এই ডিসিশনটা কেন নিলে, মানে কি তোমাকে মোটিভেট করলো যে আমাকে না আমার এই কাজটা করা উচিত? দেখো এখন আফটার পরিণীতা আমি না ওই বাঘে মানুষের রক্তের টেস্ট পেয়ে যাওয়ার মতো ওই একটা নেশা হয়ে গেছে আমার। নেশাটা হচ্ছে যে একটা চরিত্রকে জন্ম দেওয়া। তুমি যদি আমার ভালো করে প্রত্যেকটা ছবি দেখো, সেখানে আমি চেষ্টা করি যে কোনোভাবে শুভশ্রীর ছোঁয়া তো থাকবেই না, এবং কোনোভাবে অন্যান্য চরিত্রগুলোরও ছোঁয়া যেন না থাকে। এটা যেন পিওরলি সেই চরিত্রটা হয়। তুমি যদি মেহুল দেখো, ওটা মেহুলই, এবং আমি মেহুল হয়েই বেঁচেছি সে কটা দিন, এবং মেহুল আমার সাথে সারা জীবন থাকবে। আমি যে কোনো সময় মেহুল হয়ে যেতে পারি। ইটস উইদিন মি অ্যান্ড ইট উইল বি, মানে আমি যেদিন যাব আমার সাথে সেদিন মেহুল যাবে। সেম গোজ উইথ ইন্দুবালা। তুমি যদি দেখো, ওখানে শুভশ্রী গাঙ্গুলির কোনো কিছু ছিল না, বা মেহুলের কোনো কিছু ছিল না, ওটা ইন্দুবালাই। ওখানে অন্য, মানে ওটা ইন্দুবালাই, এবং ইন্দুবালা উইল রিমেন্স উইথ মি। সেম বাবলির ক্ষেত্রেও সেটা, বা অন্যান্য ধর্মযুদ্ধে মুন্নি যেটা আমি করেছি, বা আবজি আবজি যে ছবি, বৌদি ক্যান্টিনে, এই মাইনিউট ডিটেলস আমি সাইকোলজি, মানে ওই চরিত্রটার সাইকোলজিতে গিয়ে
সেই চরিত্রটা হয়ে উঠি, এবং যখন ওই চরিত্রটা হয়ে উঠি না, ওইটা হচ্ছে আমার নেশার মতো হয়ে গেছে। মানে আই স্টার্টেড এনজয়িং দিস প্রসেস। আচ্ছা, দেন রিলিজ হলো, ডেফিনেটলি মানুষের কাছে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের জন্যই কাজ করছি। মানুষের খারাপ লাগা, ভালো লাগা, প্রত্যেকটা কমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বাট হোয়াট আই এনজয় ইজ দ্যাট প্রসেস। মানে যখন আমি শুটিং করি তখন আমি 1 সেকেন্ডের জন্য মেকআপ ভ্যানে যাই না, তুমি ফ্লোরে থাকো? আমি ফ্লোরে, মানে লাইট হচ্ছে, আমাকে যদি লাইটের জন্য লাইটের লোক বলে দিদি একটু সরে যায়, আমি বললাম না, আমি এখানেই বসবো, আমাকে এখানে এর মধ্যেই করতে হবে। মানে ধরো ওই ছোট্ট রান্নাঘরটা যেটা ইন্দুবালায় দেখেছিলে, ওখানে 4 জনের বেশি থাকা যায় না, আর ভীষণ প্রচণ্ড গরম। আমরা যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি, তার মধ্যে তোমার প্রস্থেটিক, হ্যাঁ প্রস্থেটিকের গরম তো ব্যাপারটা তো আলাদা মানে আছেই, হ্যাঁ। আলাদাই, ওটা ছেড়ে দাও। সো আমি অলওয়েজ, আমি ভালো লাগে আমার, মানে আমি 2 দিন 3 দিন যাই একটা চরিত্রের মধ্যে ঢুকতে, তো 3-4 দিন লাগে। মানে যতই আমরা ওয়ার্কশপ করি, আমি বহুবার স্ক্রিপ্টটা মানে ধরো বহুবার পড়ি, মানে তার কোনো সীমা নেই, এতবার পড়ি। আমি ডিরেক্টরকে বলি যে তোমরা নিজেরা যতবার স্ক্রিপ্টটা পড়বে, যে কোনো কারোর সাথে, আর্ট ডিরেক্টরের সাথে পড়ছো, এর সাথে পড়ছো, আমাকে সাইডে প্লিজ ডেকে নিও, বিকজ দ্যাট ইজ মাই ওয়ার্কশপ। আমি যতবার গল্পটা শুনবো, আমি তত গল্পটার মধ্যে ঢুকবো, আমাকে ভেবে আর ডায়লগ বলতে হবে না, যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি। সো দ্যাট ইজ ওয়ান অফ মাই প্রসেস। সো আমার ওই ইয়ের মধ্যে বসে আছি, সেটের মধ্যে, আমি তত বেশি ইন্দুবালা হয়ে উঠছি। সো আমার ওই প্রসেসটা, মানে আই এম জাস্ট লাভিং ইট। তার মানে প্রসেসটাই তোমাকে এক্সাইট করে আর কি, মানে এই পুরো ইনটক্সিকেটেড, নেশার মতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো দেখো, আমার মনে হয় যে কোনো আমরা যারা সিনেমাকে ভালোবাসি বা সিনেমার ভালোবাসা থেকে কাজ করি, তাদের তো এইটাই আমাদের একদম, নেশার মানে মতো। যখন ইন্দুবালা করছি বা মেহুল, আমি এখনো মানে ওই প্রাণ দিতে চাই মন দিতে চাই গানটা শুনলে এবং বাবাইদার কথা মনে পড়লে আমার কান্না পায়। আর ইন্দুবালার সময় মানে ইট ওয়াজ, দেখেছো কি ইন্টেন্স, কি কষ্ট মহিলার, খুবই মানে কষ্ট, কি জার্নি। সো যখন শেষ হয়ে গেছে, আমার কিছুদিন আমি বেরোতে পারছিলাম না সাইকোলজিক্যালি, আমি সাজতে ভালো লাগতো না আমার, মানে আমি যে কি কষ্ট করে বেরিয়েছি, ওটাও একটা মানে নিজের সাথে নিজে কথা বলে বলে মানে চোখে হয়ে গেছে ব্যাপারটা। দ্যাট ওয়াজ অলসো ফান, যে ইউনো একটা ক্যারেক্টারের মধ্যে এত ডিপলি, এত ভালোবেসে, এত অনেস্টির সাথে করেছি, তাই জন্য মানুষের কাছে পৌঁছেছে। এবং মানুষ ভালোবাসাও হ্যাঁ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড দেবালয়ও ভালোবাসা দিয়েছে। দারুণ কাজ করেছে। তোমার কাছে প্রথম যদি কেউ একটা স্ক্রিপ্ট নিয়ে আসে, তাহলে তুমি কি প্রথম দেখো যে বিফোর চুজিং দ্য স্ক্রিপ্ট, বা ধরো এই স্ক্রিপ্টটা আমার ভালো লাগলো, সেটার কি প্যারামিটার হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্যারামিটার? ফার্স্ট আমি অ্যাজ এন অডিয়েন্স দেখবো কিনা, আচ্ছা, ওটা হচ্ছে ফার্স্ট। গল্পটা শোনার পর মনে হয় আমি কি, যদি সিনেমা হয়, সিনেমা হলে কি যাব আমি এই গল্পটা দেখতে। সেকেন্ড হচ্ছে আমি যদি ওয়েব সিরিজ হয়, তো আমি কি খুলে দেখবো। আর ওয়েব সিরিজের ক্ষেত্রে আর একটা জিনিস কী হয় বলো তো, যেটা আমার ইন্দুবালার সময় হয়েছিল, ওয়েব সিরিজে না এক্সপেরিমেন্ট করা যায়, তাও মানুষ অনেক ধরনের কাজ দেখে। সো ইন্দুবালার চরিত্রটাই তো ধরো আউটস্ট্যান্ডিং একটা চরিত্র, গল্পটা জার্নিটা ইজ মানে আউটস্ট্যান্ডিং। আমি গল্পটা প্রথমে পড়েছি। সো মেনলি যখন একটা স্ক্রিপ্ট শুনি, তখন আমি প্রথমে একজন অডিয়েন্স হিসেবেই শুনি, অ্যান্ড তারপর তো ডেফিনেটলি আমার চরিত্রটাতে কতটা আমার কি করার আছে, আমি এক্সট্রা কি করতে পারবো, মানে ভ্যালিউ অ্যাডিশন আমি কি করতে পারবো, সেটা আমি মানে তার সাইকোলজির সাথে আমি নিজেকে কি বসাতে পারছি, সেগুলো সেকেন্ডারি, সেগুলো পরে আসে। বাট আমি ফার্স্টেই গল্পটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে কিনা। আচ্ছা, এবং ভেতরে ফিল হচ্ছে কিনা পুরো ইমোশনগুলো। একদম একদম। আচ্ছা, বেশ। অনেকেই বলে যে একজন হিরোইনের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় তার বিয়ে করা, তার সংসার করা, মানে সেটা হয়ে গেলে নাকি তার কাজের জায়গাটা, অনেকেই বলে এটা বিভিন্ন, মানে বলিউড থেকে আজকের দিনে হয়তো ধারণাটা বদলেছে, কিন্তু তোমার মাথায় তো কোথাও না কোথাও এটাও ছিল কোনো একটা সময়, কি যে বিয়ে করব কিনা, বা হিরোইন হিসেবে আমাকে কেরিয়ারটাকে চালু রাখতে গেলে আমি কি বিবাহিত হয়ে গেলে আমার ফ্যান ফলোয়িং কমে যাবে কিনা, এই ধরনের ভাবনা কোনোদিন এসছে? না, ওই অ্যাগেন আই ওয়াজ ভেরি সর্টেড। আমি সবসময় বিয়ে করতে চেয়েছি, আমার বাচ্চা নিতে চেয়েছি একটা পার্টিকুলার এজে, এবং থ্যাঙ্কফুলি হয়তো আমি খুব অনেস্টলি এবং পজিটিভিটির সাথেই চাই বলে আমার সাথে জিনিসগুলো হয়। অনেক সময় হয় না, বাট মোস্ট অফ দ্য টাইম হয়।
সো আমি যে এজে বিয়ে করতে চেয়েছি আমার এক্স্যাক্টলি সেই এজেই বিয়ে হয়েছে, আমি যে এজে প্রথমবার মা হতে চেয়েছি এক্স্যাক্টলি সেই এজেই আমি মা হয়েছি। সো ওটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার ছিল, আমার লাইফের প্রত্যেকটা অংশ আমি ঠিকঠাকভাবে ফুলফিল করব উইথ অনেস্টি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কাজটা প্যারালালি চলবে। আমি যখন প্রথমবার এসছি, কাজ করতে শুরু করেছি, প্রচুর বড় বড় জার্নালিস্ট, বড় বড় মানুষরা বলেছেন যে হিরোইনদের ক্যারিয়ার তো 10 বছর, তার বেশি হয় না, এবং বিয়ে হয়ে গেল তো ব্যাস, বাচ্চা হয়ে গেল তো ব্যাস, শেষ। সেটা অবশ্যই উইথ টাইম চেঞ্জ হয়েছে, মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে, এখন অনেক কিছু নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, ফেমিনিজম অনেক বেশি বেড়ে গেছে, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। সো সেটা তো একটা এফেক্ট হবেই। এবং তাছাড়াও আমার কখনো মনে হয়নি এটা যে আগেন ওইটা যে বিয়ে করলে যদি আমার এই ক্যারিয়ারটা আমার না থাকে, দেন আই উইল ডু সামথিং এলস। মানে এটাই যে সব কিছু, মানে এখানেই আমার জীবনটা ইতি হয়ে যাবে যদি না হয়, ইটস নট দ্যাট। মানে অতটা হেভি নয় সব কিছু, বাট ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ আমি মনে করি পার্সোনাল লাইফ তোমার যদি ঠিক থাকে, দেন এভরিথিং উইল বি পারফেক্ট। আজকের দিনে চারিদিকে আমরা সম্পর্ক নিয়ে অনেক কিছু, অনেক রকম জিনিস চলতে থাকে, এর সম্পর্ক ভেঙে গেছে, ওই হচ্ছে। আজকের দিনে সম্পর্ক ভাঙার খবর অনেক বেশি আসে আগেকার দিনের চেয়ে। কিন্তু যখন তোমার সঙ্গে রাজের সঙ্গে পডকাস্টটা করছিলাম, তো রাজের কাছ থেকে এমনিতেও বোঝা যায় যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত কিছু একটা আছে, হ্যাঁ, টাচুড, এবং সেটা কারো যাতে নজর না লাগে। কিন্তু আমি বলছি যে হাউ ডিড দিস হ্যাপেন, মানে কি করে এই তোমাদের প্রেমটা কি করে হলো, মানে কোথা থেকে হলো? প্রেমটা অ্যাকচুয়ালি কখন হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে হয় না, মানে এটা মানে হয়ে গেছে প্রেমটা, বন্ধুত্বটা ছিল, বন্ধুত্বটা হতে 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 কখন একটা ওই প্রেমের জোনে আমরা চলে গেছি, সেটা অনেকক্ষণ, মানে অনেক দিন পর আমরা রিয়েলাইজ করেছি, ও তার মানে এটা এই ব্যাপার, মানে এটা এই। এবং প্রেমের পর যে এটা সিরিয়াস দিকেও যাচ্ছে, সেটাও আমরা বেশ অনেক দিন পরেই বুঝেছি যে ও তার মানে ইট ইজ গেটিং সিরিয়াস নাও, তার মানে উই শুড থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট ইট। সো ইট ওয়াজ ভেরি অর্গ্যানিক, মানে এতটাই অর্গানিক যে আমরা নিজেরাই বুঝতে পারিনি। সো এক্স্যাক্টলি কোন দিন কোন সময় এরকম কোনো বলতে পারবো না, বাট ডেফিনেটলি আমি বলবো যে অভিমানের পর আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে। এবং মানে আমরা আগেও কাজ করেছি, চ্যালেঞ্জের পর আমরা অভিমান, 8 বছরের একটা গ্যাপ, দুজনকে চিনতাম, বাট অভিমান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়, আমরা একসাথে মেলামেশা শুরু করি, আমাদের একটা বন্ধুর গ্রুপ, মানে ওই অভিমানের টিমটাই একটা বন্ধুর গ্রুপ শুরু হয়, এবং সেখান থেকেই প্রেম। এবং এই যে বিয়ের পর হোয়াট চেঞ্জড? দেখো, চেঞ্জটা না ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ রিয়ালিটি, মানে এটা কিন্তু এভরি ডে চেঞ্জ হতে থাকে, এবং উইথ এভরি ফেজ অফ লাইফ চেঞ্জ কিন্তু আসতেই থাকে। সো বিয়ের পর ইকুয়েশনস চেঞ্জ হয়েছে, আমরা অনেক বেশি ম্যাচিওর হয়েছি। মানে আমরা নর্মালি সমাজে এই কথাটাই বলে থাকি যে একটা মেয়ে তার বাড়ি ছেড়ে, পুরো নিজের কমফোর্ট জোন ছেড়ে, বাবা মাকে ছেড়ে একটা স্বামীর বাড়িতে নতুন পরিবারে আসে, বাট আমরা এটা ভুলে যাই যে একটা ছেলে তার নিজের পুরো স্পেসটা একজনকে শেয়ার করে। সো সেই, মানে আমি যেমন ছেড়ে আসছি, তাকেও ছাড়তে হচ্ছে, ছাড়া ধরা সব কিছুর মাঝখানে একসাথে থাকবো, এটা ইম্পর্ট্যান্ট। এবং সেটা ভেবেই কিন্তু বিয়ে করা, যে সারাটা জীবন একসাথে থাকবো, নিজেদের একটা ফ্যামিলি হবে, মনোমালিন্য বা ডিফারেন্সেস তো থাকবেই, সেটা নিজের বাবা মাদের সাথেই হয়, সেটা বন্ধু বান্ধবের সঙ্গে হয়, সবার সঙ্গে, নিজের বাবা মায়ের সাথেই হয়, সেগুলো তো থাকবেই, বাট সেইগুলোই প্রাধান্য পাবে সেটা নয়। প্রাধান্য সবসময় এটা পাবে যে একসাথে থাকবো, আমরা একসাথে থাকতে চাই, আমরা সেটাই এগিয়ে নিয়ে যাবে, এবং চেঞ্জেস অ্যাজ আ হিউম্যান বিং আমরা চেঞ্জ হব। বাট একটা জিনিস আমাদের মধ্যে সব থেকে বেশি কমন, যেটা হয়তো অন্য রকম, যেটা তুমি বলতে চাইছিলে, সেটা হচ্ছে আমরা দুজনেই ভীষণ পজিটিভ মানুষ। আমরা কাউকে জাজ করি না, কে কেন এটা করছে, কি কিসের জন্য, মানে কাউকে নিয়ে আমরা আলোচনা করি না, কাউকে ছোট করতে, কেউ যদি ছোট করেও সেটা আমরা খুব একটা পছন্দ করি না। সো আমরা হয়তো খুব সিম্পল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেটা হয়তো এটার কারণ। এবং আমরা বাড়িতে সব সময়
খুব সিম্পল, আমাদের বাচ্চাদেরকেও খুব সিম্পল ওয়েতেই মানুষ করি। আমরা বেসিক্যালি মনের দিক থেকে এবং সব কিছু দিক থেকে খুব সহজ সরল এবং মানে সিম্পল মানুষ, খুব কমপ্লিকেটেড আমরা একেবারেই নই। সেটা আমাদের তোমাদেরকে আমাদের একটু ইজিয়ার রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে মধ্যে ইগোটাও একটু কম। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের কাছে আমাদের সম্পর্কটা ইম্পর্টেন্ট দেন ইগো। মানে আমরা ট্রাই করি এভরিডে আরও বেশি ওয়াইজ হওয়ার, জিনিসগুলোকে অন্য প্রসপেক্টিভ থেকেও ভাবার। যদি কখনো কোনো ডিফারেন্সেস হয় সেটা অন্য 3-4টে প্রসপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করি। এবং উই ডিসকাস, উই ডোন্ট ফাইট, উই ডোন্ট, মানে উই ডিসকাস উইথ থিংস যে এটা আমার মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে, আমার এটা প্রসপেক্টিভ, তোমার এটা প্রসপেক্টিভ, ওকে we can think about it and then let's sort it out. আচ্ছা, মানে ঝগড়া হয় না। we don't fight. মানে এটা শুনলে হয়তো অনেকেই কথাটা বলেন যে ফাইট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবারই সম্পর্ক সবারই নিজের মতো করে, একদমই তাই, নিজের পার্সোনাল ইকুয়েশন থাকে, নিজের পার্সোনালি। আমরা দুজনেই ঝগড়া করতে পছন্দ করি না, জোরে কথা বলি না, আমরা দুজনেই চিৎকার চেঁচামেচি করি না। বাচ্চা হওয়ার পর তো আরোই, মানে ওটা ওই এক্সাম্পল সেট করতেই হবে। সো সেটার জন্য মানে আমি স্পেশালি আমার চিৎকারে একটু অসুবিধে হয়। সো আমার মনে হয় যেটা যে কথাটা ঠান্ডা মাথায় বলা যায়, বসে আলোচনা করা যায়, সেটা ওয়াই নট। ওই এভরিডে হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট না? মা হওয়াটা তো একটা মানে অদ্ভুত ফিলিং, সবাই মানে এটা তো বারবার চর্চিত। তো মা হওয়ার ফিলিংটা সম্পর্কে আলাদা করে কিছু জিজ্ঞেস করছি না, সেটা তো অবভিয়াসলি যাচ্ছে স্পেশাল ফিলিং। এই যে ছেলে বড় হচ্ছে অল্প অল্প করে, সে তোমাদের দুজনের মধ্যে বড় হচ্ছে, এটা মানে এটা তোমাকে কি আরেকটুখানি রেসপন্সিবল বানাচ্ছে দিনে দিনে? একদম, অবশ্যই। এবং সেটা কিভাবে মানে পারসিউ করছো সেই রেসপন্সিবিলিটিটা? দেখো, আমি খুব বেশি যে সিরিয়াসলি ভাবি আবার এই জিনিসটাকে নিয়ে, সেটা নয়। না, আমি এভরিডে শিখি, শেখার ডোরটা অলওয়েজ ওপেন। বিকজ প্রথমেই কিছু কিছু জিনিস আমার কাছে ক্লিয়ার ছিল। সেটা হচ্ছে যে মানে আমি সব জানি, আমি হচ্ছি ওর বস, আমি মা হয়ে গেছি, মানে আমি মানে যেটা বলবো সেটাই শেষ কথা, সেটা নয়। ও একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। আই ডোন্ট নো যে ও কি আমাকে শিখিয়ে দিয়ে যাবে, এবং সত্যি শেখায়। মানে অ্যাজ প্যারেন্ট আমিও নতুন, ও যেমন একটা নতুন জীবন, সেরকম আমিও একজন মা হিসেবে নতুন মা। সো আমিও অনেক কিছু শিখি। এবং রেসপন্সিবিলিটি বলতে একটা ওর লাইফের ওর এক একটা ফেজ বাচ্চার, মানে ধরো ইউয়ান যখন ছোট ছিল টিল ওর 4 হবে সেপ্টেম্বরে, এই 4 অবধি না ওর এক একটা ফেজ আসে, এবং এক একটা ফেজে ও এক একটা জিনিস করতে থাকে। যেমন ধরো একটা সময় ভীষণ মানে মারছে, যাকে তাকে মারছে। তো সেটাতে আমার মনে ছিল ও কেন মারছে, আমরা তো কাউকে কখনো ও দেখে না মারতে, বা টিভিতেও এমন কিছু দেখে না, ফোন তো ওকে দেওয়াই হয় না, আমরা পারপাসলি সেটা বন্ধ করে রেখেছি। সো কোথা থেকে ও শিখছে? তারপর দেখলাম, এবং আমি এটা একটু পড়াশোনাও করি, কয়েকটা বই, কয়েকটা ডক্টরের লেখা বই আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করি। এগুলো ওদের ফেজ, ওরা এক এক সময়, এটা হিউম্যান নেচার, ওরা এটা শিখছে। আমরা হিউম্যানস যে আমাদের কি কি জিনিস আমরা যে নিজেকে প্রোটেক্ট করতে গেলে বা তোমার একটা রিয়াকশানে হাতটা ওঠে, এটা কিন্তু হিউম্যানদের এটা নেচার। এবং এই নেচারগুলো ওরা শিখছে, এবং এই শিখতে শিখতেই আমরা বড় হচ্ছি। একটা পয়েন্টে গিয়ে বুঝতে পারবে যে না এটা ঠিক, এটা ঠিক, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তো আমি বলতে থাকবোই, বাট আই ক্যানট রিয়াক্ট অন দ্যাট। মানে আমি প্রথমে রিয়াক্ট করে ফেলছিলাম। সো আমি কি শিখলাম ইউয়ানের কাছ থেকে, এবং শিখছি এভরিডে, টু রেসপন্ড, নট টু রিয়াক্ট। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং তোমরা মানে আমি যতদূর রাজকেও জিজ্ঞেস করেছিলাম যে অ্যাবাউট প্যারেন্টহুড, রাজের আনসার অবভিয়াসলি দুটো আলাদা, তোমরা ইন্ডিভিজুয়াল। বিয়ে হওয়ার পর একসাথে প্যারেন্ট হওয়ার পর যখন কাজ করতে গেছো একসাথে, এই জায়গাটাকে কি করে ম্যানেজ করলে দুজন আলাদা করে? কারণ তখন তো ডিরেক্টর, তুমি অ্যাক্টর, তখন তো হাজব্যান্ড, তুমি ওয়াইফ নও। একদম না। এটা কি আলাদা রাখা যায়? একেবারেই খুব সুন্দর করে আলাদা রাখা যায়, তুমি যদি ওই মানুষটার প্রত্যেকটা অ্যাসপেক্টগুলোকে রেসপেক্ট করো। আচ্ছা, মানে ভাইসে ভার্সা, দুজনকেই করতে হবে। মানে আমি শুধু করে গেলাম, তুমি করলে না, মানে অ্যাট পার দুজনকে করতে হবে, কোথাও 1% কম হলে চলবে না।
সো এবং হয়তো আমি এই দুজনেই আমরা এই প্রফেশনটাতে বিলং করি বলেই সেটা করতে পারি। প্রফেশনালি যখন আমরা একসাথে কাজ করতে চাই, আই রেসপেক্ট মাই ডিরেক্টর এবং তার কথাই শেষ। সেখানে কখনোই এক সেকেন্ডের জন্য ফিলও হয় না যে এনার সাথে আমার কোনো পার্সোনাল ইকুয়েশন আছে। তখন যেহেতু আমিও শুভশ্রী নই, আমি ওই চরিত্রটা হয়ে উঠি, আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার বিকজ ইটস আ ডিরেক্টরস মিডিয়াম। আমি নিজের চরিত্রটা নিয়ে ভাবছি, বাট উনি শুধু পুরো ছবিটা নিয়ে ভাবছেন, পুরো মানে ফুল ভিশনটা ওনার কাছে আছে। সো উনি আমার গুরু, মানে উনি যেভাবে বলবেন সেটার থেকে যদি ওপরে নিয়ে যেতে পারি সেটা আমার লক্ষ্য হওয়া উচিত। সেখানে হাজবেন্ড না কে, মানে সেগুলো মাথাতে মানে আসার সময় নেই। দেন আমরা কাজটাকে অনেক বেশি ভালোবাসি, আমরা অনেস্টির সাথে করি, আমরা সবাই যারা আমরা এই লাইনে আছি তারা সবাই কিন্তু মানে আমরা আমাদের আর্টকে এতটাই ভালোবাসি, এত অনেস্টির সাথে আমরা কাজটা করি প্রত্যেকে, শুধু আর্টিস্ট নয়, যে লাইট করছে, যে ক্যামেরাটাকে ক্যারি করছে, সব সময় তারা থেকেও বসেও না পর্যন্ত। একদম। সো ওইটার মধ্যেই কিন্তু আমরা ডুবে থাকি। সো সেটা ওই রেসপেক্টটা আছে। এবং কখনো প্রফেশনালি ধরো যদি আমার কোনো কিছু না বলতে ইচ্ছে করে রাজকে, তো আমি বলি না, অ্যান্ড দ্যাটস ওকে উইথ হিম। সেম গোজ উইথ হিম অলসো। মানে ধরো প্রলয়ের কি কাস্টিং, আমি প্রডিউসার, বাট কি কাস্টিং সেটা কিন্তু আমি 7 দিন আগে জেনেছি। সো আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অলসো। যদি ও আমাকে ইন্টারেস্ট নিয়ে না বলতে আসে, আমি কিন্তু সেই জায়গায় ইন্টারফেয়ার করি না। আই হ্যাভ দ্যাট রেসপেক্ট, বিশ্বাস এবং রেসপেক্টটা দিয়ে রাখো। হ্যাঁ, আমার সেই রেসপেক্টটা ওনার উপর আছে যে ও রাজ চক্রবর্তী, কিন্তু সেখানে ও বহু বছর ধরে কাজ করছে, বিশাল বড় একটা জার্নি আছে। তখন আমি কেউ না, আমি ছিলামই না। সো আমার কোনো অধিকার নেই সেখানে। এবং আমার ক্ষেত্রেও তাই, আমি যখন এই জার্নিটা মানে চলছে আমার এই জার্নিটা, তখন রাজ চক্রবর্তী ছিলেন না। সো আমি যদি বলতে না চাই, হি উইল নট মাইন্ড। সেই রেসপেক্টটা আমরা দুজনকে করি বলে আমাদের প্রফেশনাল জায়গায় কোনো প্রবলেম হয় না। এবং পার্সোনালি ডেফিনেটলি আই এম দ্য বস। সে তো সবসময় তাই থাকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। না, রাজ না অদ্ভুতভাবে মহিলাদেরকে এত রেসপেক্ট করে না, এবং হি ইজ সারাউন্ডেড বাই ওমেন। মানে আমাদের বাড়িতে ওর 2 বোন, মা, আমি, ওর ভাগ্নিরা 3 জন, আবার আরেকজন মেয়ে, মানে আমাদের মেয়ে হয়েছে। সো হি ইজ সারাউন্ডেড বাই উইমেন, এবং ও এটা খুব এনজয় করে। এবং অদ্ভুতভাবে ওর মধ্যে যে মানে রেসপেক্ট টুয়ার্ডস উইমেন, সেটা দেখার মতো এবং শেখার মতো। কথা বললেও বোঝা যায়, বা আমি অন্যান্য জায়গা থেকেও এটা শুনেছি বিফোর নোয়িং রাজ। এবং আমার মনে হয় এটা একটা কি বলতো, এটা কোথাও একটা আপব্রিঙ্গিং থেকে আসে, কোথাও একটা আমার মনে হয় যে কারো অ্যারাউন্ডে, কোনো পুরুষের অ্যারাউন্ডে যখন মহিলারা সেফ ফিল করে, সে তখন মানে ওই রেসপেক্টটা দিলেই সে সেফটিটা ফিল করে। রাজের মধ্যে এটা তো আছে। এক মা হওয়ার পর এই যে একজন অভিনেত্রীর ওজন নিয়ে কনসিয়াসনেস, তার নিজেকে মেনটেন করা নিয়ে কনসিয়াসনেস, তাকে এরকম পার্টিকুলার এরকম ধরনের দেখতে হবে, এটা একটা সেট নিয়ম আছে। এর মধ্যে তুমি আর রাজ একটি ছবি করলে, যেটার টিজার বেরিয়েছে, আমি দেখলাম ট্রেলারটা, তুমি আমাকে দেখালে অল্প এইরকম একটা কাজ যে করব আমি, এবং একজন হিরোইন হিসেবে আমার ওজন নিয়ে কনসিয়াস না থেকে আমি এমন একটা কাজ করব যেখানে আমাকে একটুখানি বেশি ওজনেও আমি কমফোর্টেবলি সেটা করব। এটা কিভাবে ডিসাইড করলে, এবং এই প্রসেসটা সম্পর্কে আমাকে একটু বলো। এবং আমরা কথা বলছি বাবলি নিয়ে, যেটা খুব শিগগিরই আসতে চলেছে, 15ই আগস্ট রিলিজ হচ্ছে, মানে খুব শিগগিরই রিলিজ হচ্ছে। এবার আমি একটু এই প্রসেসটা নিয়ে জানতে চাই। সো আমি এটা বলতে চাই যে আমি আমার লাইফের প্রত্যেকটা ফেজ নিয়ে ভীষণ হ্যাপি, এবং আই এম ভেরি কন্টেন্ট। সো তাই জন্য আমার কনফিডেন্স লেভেলটা একদম আকাশ ছোঁয়া। সো মানে ধরো, যখন আমি ফার্স্ট প্রেগনেন্ট হয়েছি, আমি প্রথমবার অত মোটা হয়েছি আমার জীবনে। সো আমি জানতাম না যে মানে যখন পেটে বাচ্চাটা থাকে তখন একটা ওয়েট ব্যালেন্স হয়ে যায়, যখন বাচ্চাটা বেরিয়ে যায় তখনও ওই ওয়েটটাই আছে।
আই এম নট হ্যাবিচুয়েটেড অ্যাবাউট দ্যাট ওয়েট, তো আমি ধূপধাপ পড়ে যেতাম, আচ্ছা, মানে লোক সমাজে পড়ে যেতাম, বিকজ আমি ওজনটা বুঝতে পারতাম না, ব্যালেন্স করতে পারতাম না, ধূপধাপ পড়ে যেতাম, বাট আমি কনফিডেন্টলি হাঁটতাম। ডেফিনেটলি সেই সময় কিন্তু আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, যেটাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। একদম, হ্যাঁ। আমি নিজেকে সেটা ওভারকাম করেছি, মানে আমি সবসময় ধরো 130 কেজি নিয়ে আমি ডেড লিফট করতাম, সেখানে যখন আমি 3 মাসের মাথায় আমি বসছি মাটিতে, আমাকে কাউকে একটা ধরে উঠতে হচ্ছে বিকজ অফ মাই সি সেকশন। সো এগুলো প্রচণ্ড আমাকে এফেক্ট করেছিল, বাট সেগুলোই আমাকে সবথেকে বেশি শক্তি দিয়েছে, যে এই জিনিসটা আমি ওভারকাম করেছি, এবং আমার লাইফের সবথেকে বেস্ট জিনিসটা আমি পেয়েছি, আমি সৃষ্টি করেছি, মানে আমি একজন হিউম্যান বিং সৃষ্টি করেছি, এটার থেকে আমার কাছে বেশি অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। সো বাবলির ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আমি হয়তো একজন একটা বাচ্চা ডেলিভারি করার পর করেছি, বাট আমার কাছে যদি আজ থেকে 2 বছর পর ছবিটা আসতো, আমি করতাম, আবার মোটা হয়ে করতাম। সো আমার কাছে ইম্পর্টেন্ট ভালো চরিত্র করা, এবং সেই চরিত্রের তাগিদে যদি আমাকে মোটা হতে হয়, রোগা হতে হয়, ন্যাড়া হতে হয়, আমি করব। আমার কাছে ইম্পর্টেন্ট ওই ডিরেক্টরের ভিশন, আমার কাছে ইম্পর্টেন্ট ওই চরিত্রটা। আমি একজন অ্যাক্টর, এবং আমাকে সেটা করতেই হবে, আমাকে সেই চরিত্রটা হয়ে উঠতে হবে। এবং আমি শুধু এটা বলতে চাই, যারা একটু হেলদিয়ার ভার্জনে আছে বা মোটা, আমি পরিষ্কার, এখন অনেক কথা বলতে গিয়ে অনেক ভেবে বলতে হয়, এখন পলিটিক্যাল কারেক্টনেসের যুগ চলছে। হ্যাঁ, মানে মোটা বলতে গেলেও লোকে কি বলবে, এই আমাকে মোটা বলবে, এইসব। বাট আমি বলছি যে যদি কেউ মোটা হয়ে থাকে, তাদেরকে এটাই বলবো যে বি কনফিডেন্ট। ডেফিনেটলি লাইফে ফিট থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট তুমি তোমার জীবনে যদি খুশি থাকো, ওই মোটাত্ব নিয়েই যদি খুশি থাকো, কে কি বললো না ডাজন্ট ম্যাটার, একদম কিচ্ছু ম্যাটার করে না, জীবনে হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। বাবলি গল্পটা নিয়ে আমি রাজকেও বলেছিলাম, বাবলিটা আমার এক সময় বানানোর খুব ইচ্ছে ছিল, কারণ বাবলি গল্পটাই এমন ফ্যাসিনেটিং একটা গল্প, যেটা গল্পটা শুনলেই প্রথম কথা হলো একটা দুর্দান্ত ভিজুয়াল দেখা যায়, আরেকটা হলো অবভিয়াসলি মানে রোড ট্রিপের প্রতি একটা ভালো লাগা তো থাকেই, এবং সেখান থেকে চরিত্রগুলো রোড ট্রিপে যদি প্রেম হয়ে যায় আমার একটা ইনফ্যাক্ট আমি বাবলি করতে না পারার জন্য আমি আরেকটা গল্প লিখে রেখেছি, কোনোদিন করবো হয়তো, সেটাও একটা রোড ট্রিপের গল্প যেখানে প্রেম ঘটবে। হ্যাঁ, সেটা একটু অন্যরকম প্রেম, বাট এটাও ঘটবে। যখন রাজ ডিসাইড করে যে বাবলি বানাবে, সেটা মানে এই প্রসেসটা বা বাবলি করার সময় তোমার ইন্টারনাল প্রসেসটা সম্পর্কে যদি একটু বলো। সো রাজ কিন্তু যখন মনে হয় তোমার ইন্টারভিউতেও বলেছিল যে একদম প্রথম যখন ও এসছে তখন থেকে কিন্তু বাবলি করার ইচ্ছে, একদম রাইটস পায়নি। তো যখন রাইটসটাও নিল, তখন বুদ্ধদেববাবু বলেছিলেন যে আমার চোখে শুভশ্রী বাবলি। সো আমার কাছে কিন্তু ভীষণ বড় একটা ভালো লাগার জায়গা, এবং প্রেশার, মানে পাওনাও তো বটে, বিশাল বড় পাওনা। যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি বলছেন যে আমার চোখে শুভশ্রী বাবলি, মানে আমার কাছে বিশাল বড় পাওনা, এবং চাপেরও ব্যাপারটা। ইন্টারনাল প্রসেস যেটা ছিল সেটা হচ্ছে ডিউরিং মাই হোল প্রেগনেন্সি, আমি পুরো যখন স্ক্রিপ্ট লেখা হতো, পড়া হতো, বারবার ড্রাফট চেঞ্জ, যেটা আমি বললাম এটা পার্ট অফ মাই ওয়ার্কশপ বা প্রসেস, সবসময় আমি থাকতাম, শুনতাম। এবং আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যে ডিরেক্টর কোন সাইকোলজি থেকে চরিত্রটাকে দেখছে, কিভাবে দেখছে, সে কিভাবে কথা বলবে। মানে আমি একটা নিজে ভেবে গেলাম, এবং ডিরেক্টর সেটা ভাবছে, ডিরেক্টরের সেম পেজে থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারলাম চরিত্রটাকে, সেটা আমার ভাবনা, কিন্তু প্রথম প্রাইমারিটাই হচ্ছে ডিরেক্টর কি ভাবছেন। তো রাজের সাথে বারবার কথা বলা, যে কি তুমি ভাবছো, কেন এটা করবে, কেন এইভাবে কথা বলবে। সো মেনলি যে আমি বাবলি চরিত্র, ভীষণ স্মার্ট, ইন্টেলিজেন্ট, IRS অফিসার, হ্যাঁ, কনফিডেন্ট, মানে মোটা হলেও ভীষণ কনফিডেন্ট একজন মেয়ে, এবং পাগল প্রেমিকা। সো সেই বডি ল্যাঙ্গুয়েজটার ওপর আমি একটা কাজ করেছি, যেহেতু আমি নিজেও একটু ডেফিনেটলি মোটা হয়েছিলাম। আমি কিন্তু ডেলিভারির পর আরও ওজন বাড়াতে হয়েছিল আমাকে আরেকটু, হ্যাঁ, মানে প্রায় 10 কেজি মতো ওজন বাড়াতে হয়েছিল। 10 কেজি? হ্যাঁ, কারণ এইবারে মানে আমার মেয়ের সময় খুব একটা বেশি ওয়েট
পুট অন করিনি, সো আচ্ছা, আমাকে ডেলিভারির পর একটা ওজন বাড়াতে হয়েছিল বিকজ অফ বাবলি। তো সেই ওজনটা নিয়ে একটা স্মার্টনেস রাখা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, এবং স্পেশালি যেটা আমি করেছি সেটা হচ্ছে যে ওয়ে অফ টকিং। তুমি যদি দেখো এই যে ট্রেলারটা যখন দেখলে, একটু অন্যরকমভাবে কথাটা বলেছি, একটু অন্যরকমভাবে, মানে ও একটু উইটি তো মহিলাটি, পিছনে লাগছে কেন পিছনে লাগছে সেটাও জানে, কখন কিভাবে কথাটা বলতে হবে, কোথায় ন্যাকামো করতে হবে, কোথায় ন্যাকামো নয়, কোথায় ফার্ম, সেই ওয়ে অফ থ্রোয়িং, ওয়ে অফ টকিং বা শ্যুটটার সাথে একটু প্লে করেছি, যেটা রাজ চেয়েছিল যে একটু যদি একটু রেট্রো, মানে রেট্রো আবার রেট্রো নয়, মানে ওই মাঝামাঝি জায়গাটা যদি রাখা যায়, সেটা চেষ্টা করেছি। এবং বাকিটা তো লেখাটার মধ্যেই এতটা সুন্দর লেখা যে পুরো লেখাটাই মানে করিয়ে নিয়েছে আমাকে দিয়ে। সো ওয়াজ এ বিউটিফুল প্রসেস। আর অবভিয়াসলি ভিজুয়ালস এত সুন্দর, হ্যাঁ, এত দারুণ ভিজুয়ালস, এবং ওভারঅল মানে রোড ট্রিপ যখন শুনি আমরা তখনই একটা দারুণ একটা ইয়ে হয়। এবার তোমার প্রসেসে, তোমার যে অ্যাক্টিং প্রসেসে, তুমি যতদূর বুঝলাম তুমি সাইকোলজির উপর বেশি জোর দাও, সাইকোলজিটা বোঝার উপর বেশি জোর দাও। এবার এই সাইকোলজিটাতে কি কি পয়েন্টস তুমি বোঝার চেষ্টা করো মেনলি, বা বাবলির ক্ষেত্রে তুমি কি কি জিনিস বোঝার চেষ্টা করেছো সবচেয়ে বেশি? যে এই মেয়েটির ছোটবেলা থেকে বড় হওয়া আছে একটা, এই মেয়েটির একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে নিজের মতো করে, শুভশ্রীর বাইরে, সেটা এইটাতে তো বোঝা বা এইটাতে ঢোকাটা তো মেন কাজ হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো টেকনিক্যালিও কাজ করি। হ্যাঁ, একদম টেকনিক্যাল জিনিস করতে হয়, এখান থেকে ক্লোজ শটটা আছে, এখান থেকে ওয়াইড শটটা নেওয়া হবে, বা সিনেমার কোনো একটা ধরো শেষ সিন আগে শ্যুট করা হচ্ছে, এটা তো হয় আমাদের ক্ষেত্রে, বাট সাধারণ মানুষ হয়তো ওটা ওইভাবে বুঝতে পারে না। এই যে ক্রাফটটা মেনটেন করা, এটার জন্য তুমি কি আলাদা কোনো মানে কোনো প্রসেস অ্যাপ্লাই করো বা করেছো বাবলির ক্ষেত্রে? আমার সব কাজের ক্ষেত্রেই যেহেতু আমি আমার ওই প্রসেসটা অনেক দিন আগে থেকে শুরু করে দিই এবং গল্পটার মধ্যে ঢুকে যাই বা চরিত্রটার মধ্যে ঢুকে যাই, এবং ডেফিনেটলি যেটা বললাম যে শুটিং করার 2-3 দিন পর আরও বেশি করে ওই চরিত্রটাকে খুঁজে পেয়ে যাই, বা হয়তো সেটে গিয়ে জন্ম নেয় চরিত্রটা। সো তখন কি হয়, তখন না অদ্ভুতভাবে ব্যাক অফ দ্য মাইন্ড টেকনিক্যাল পার্টগুলো চলছে, মানে সেই সুইচটা অন আছে, বাট সেগুলো আমার এই মানে চরিত্রটা হয়ে ওঠাতে কোনো এফেক্ট করে না। মানে আমি চরিত্রটাই হয়ে থাকি, বা আমার সাথে গল্পগুলো, ঘটনাগুলো ঘটে গেছে অ্যাজ ইফ, মানে ধরো অনেক সময় কি হয়, সেটে এসে পুরো ইম্প্রোভাইজ হয়ে নতুন একটা সিনই লেখা হয়ে গেল, তাতে করে বাবলির জীবনটা তো কোনো এদিক ওদিক হবে, বাবলি তো বাবলিই থাকবে। বাবলির জীবনের একটা ঘটনা, ওই ঘটনাটাই ঘটছে, হয়তো অন্যভাবে ঘটছে, আমার সাথে এইভাবে জিনিসটা হয়, বুঝতে পেরেছো? সো আমার কিন্তু কখনোই এগুলো অসুবিধে হয় না, মানে ইম্প্রোভাইজ করলেও তোমার ওই চরিত্রটাতে যেহেতু তুমি থাকো তোমার অসুবিধা হয় না। আমি গল্পটার মানে ওর ঘটে যাওয়া গল্প, মানে আমি যেহেতু চরিত্রটা এবং ওর সাথে ওই জিনিসগুলো ঘটে গেছে, সেই জিনিসটার মধ্যে থাকি বলে আমার এই টেকনিক্যাল পার্টস, বা ধরো যেটা বললাম যে নতুন সিন, মানে দেবালয় যেমন এভরি ডে মানে একটা করে নতুন সিন লিখে ফেলতো, সো সেটাতে কোনো ইন্দুবালার অসুবিধা হতো না। আর বাবলির ক্ষেত্রেও তোমার না, বাবলির ক্ষেত্রেও সেরকম কোনো অসুবিধা হয়নি। বাবলির ক্ষেত্রে আমার যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার একটু মানে ফিজিক্যালি মানে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ একদম 1 মাসের মধ্যে আমি শুটিং করেছিলাম। সো সেটা কিন্তু কাউকে বুঝতে দিইনি, এবং প্রথমবার আমি তোমাকেই শেয়ার করলাম ইভেন। সো ওই ফিজিক্যাল একটু অসুবিধা, যেহেতু আমার সি সেকশন, সো ওগুলোতে একটু পাহাড়ে ওঠা, চড়া, গাড়ি থেকে নামা, ওঠা, এগুলোতে একটু অসুবিধা হচ্ছিল, বাট তারপরে সেগুলো আর কন্টিনিউ হয়নি, বাট প্রথম একটু অসুবিধা হচ্ছে। ডিরেক্টর কি এক্সট্রা যত্ন নিচ্ছে সেই জায়গায়? একদম না, ডিরেক্টর তো পাগলের মতো, মানে হয় না ওই রেসে ঘোড়া ছোটার মতো, এদিক দুদিকে শুধু একটা জিনিসই দেখতে পায়, শুধু ওই লক্ষ্যটাই। হ্যাঁ, একদম সেটাই ডিরেক্টর সেই জায়গায় খুবই সেলফিশ হওয়া উচিত। হ্যাঁ, একদম। এবং রাজ সেটা ইয়ে করে একদম পুরোপুরি। আমার একটা জিনিস মনে হয়, রাজ সাধারণ মানুষ, মানে যখন রাজের সঙ্গে পরিচয় হলো, যখন রাজকে চিনলাম বা বুঝলাম, রাজ খুব শান্ত একটা, খুব মিষ্টি টাইপের মানুষ জেনারেলি, কিন্তু সেটে নাকি সে খুবই হাইপার। সেটা
কতটা, মানে ডিফারেন্সটা কতটা? মানে অদ্ভুত তুমি চেঞ্জ দেখতে পাবে। তুমি যদি কোনো সেটে যাও, তুমি ওকে পার্সোনালি মিট করেছো ওরকম শান্তভাবে, খুব সুন্দর, ইজ ভেরি ওয়েল স্পোকেন, ভেরি চার্মিং পার্সন। সেটে অন্যভাবে চার্মিং, মানে দেখে দারুণ লাগবে ওই অ্যাটিটিউডটা, মানে তোমার। কিন্তু যারা কাজ করে তাদের পুরো অবস্থা মানে একদম ইউ হ্যাভ টু বি অন ইউর টো, মানে সব মানে কি বেসিক্যালি ওর এনার্জিটা এত হাই হয়ে যায় না, এক সেকেন্ডও বসে না। প্রথম কথা হচ্ছে ও নিজের চেয়ারটাতে একবারও বসে না। কোনো একটা শর্ট দেখতে গেল বা মোস্ট অফ দ্য টাইম আমি দেখি ও দাঁড়িয়েই শর্টগুলো দেখছে, ওই বলো এই শোগানে। সো ও কখনো বসে না, এবং পারলে সব কাজটাও নিজেই করে দেয়। মানে এই সেটের কোনো কাজ হলো, অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাক্টিংটাও নিজে পারলে, মানে সবাইকে অ্যাক্টিংটা দেখিয়েও দেয়, মানে সবটাই ও নিজেই করে। সো ওই অদ্ভুত একটা বডিতে এনার্জি চলে আসে, ওটাও ড্রেন করতে করে ওই ওই মানে ওই অ্যাক্টিভিটি, ওই হাইপার অ্যাক্টিভ হয়ে আর কি। এবং ওর এক্সপেকটেশন যেটা থাকে, যেটা আমি বুঝতে পারি যে ও মাঝে মাঝে রেগে যায় বা মানে লোকের ওপর, মোস্টলি ওর অ্যাসিস্ট্যান্টদের ওপর রেগে চিল্লে ওঠে, সেটা হচ্ছে যে ও নিজে যতটা কনসেন্ট্রেট করে কাজটা করতে এসেছে, শুধু কাজটাই করে আর কোনো কিছু করে না, সেটা যেন প্রত্যেকটা মানুষ করে। ওর এক্সপেকটেশন এটাই থাকে যে প্রত্যেকটা, যতজন সেটে যদি 50 জন থাকে, 50 জনই যেন ওটাই, মানে ওরকম ওই ঘোড়ার মতো যেন ওই ইয়ে গোলটার দিকে ছোটে। বাট সবাই তো সেটা হয় না, কেউ একটু গল্প করছে, একটু আড্ডা মারছে, হাই হ্যালো করছে, ওটাতে ওর একটু ইরিটেশন শুরু হয়ে যায়। কাজ করতে এসছো, কাজটা একদম ভালো করে করো, মন দিয়ে করো, মানে কাজে যেন কোনো ফাঁকি না হয়। সেটা আমারও হয়, মানে এটা সবার, আমার মনে হয় সব ডিরেক্টরদের বিভিন্ন রকম ভাবে অ্যাপ্রোচ থাকে। বাট এই যে জিনিসটা বললে, সেটা রাজকে দেখলেও মনে হয় খুব প্যাশনেটলি কাজ করে। এবং যদি পুরো সবাই মিলে ওই একটা পয়েন্টে না থাকে, তখন খুব ইরিটেশন হয় অ্যাজ এ ডিরেক্টর। এই মুহূর্তে বাবলির মতো একটা সিনেমা আসছে, আমি পার্সোনালি বলবো এটা নট বিকজ আমি রাজকে চিনি বা শুভশ্রীর সঙ্গে আলাপ হলো বা রাজের প্রতি আমার ভালো লাগা আছে সেই জন্য না। বাবলির মতো একটা সিনেমা, বাবলির মতো একটা গল্প যে স্ক্রিনে আসছে, এটা না আপনাদের সিনেমা হলে গিয়ে দেখা উচিত উইদাউট এনিথিং। মানে এটা আমি পার্সোনালি বলছি, শুভশ্রী তো বলবেই, অবভিয়াসলি শুভশ্রীর সিনেমা, আমার সিনেমাটার সঙ্গে ডিরেক্টলি কোনো যোগাযোগ নেই, আমাকে টাকাও দেওয়া হয়নি প্রমোট করার জন্য। আমি এমনি বলছি মন থেকে, বিকজ আমার মনে হয় এই ধরনের সিনেমা আরও দেখা উচিত মানুষের। একটা অন্য সিনেমা, যে সিনেমাটা অন্যরকম একটা গল্প বলার চেষ্টা করেছে, কিন্তু বলার চেষ্টা করেছে এন্টারটেইনিং ওয়েতে, একদম সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটার জন্য আমরা ছোটবেলা থেকে সিনেমা দেখেছি। সিনেমা দেখবো মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার পয়সা ওয়াসুল সিনেমা যেটাকে শুনে এসেছি এবং করেওছি। স্বপ্ন দেখবো সিনেমা দেখে, মানে ইস আমার সাথে যদি এটা হতো, আমি যদি এরকম করতাম। সেই জিনিসগুলো পুরোপুরিভাবে বাবলির মধ্যে আছে। কারণ গল্পটা যারা যারা পড়েছে তারা তো জানেই, যারা পড়েছে তখন প্রচুর হয়তো প্রেমে পড়েছে, এবং সিনেমাটা দেখার সময়ও এক্স্যাক্টলি সেম ফিলিং হবে, সেটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো প্রেম করতে কার না ভালো লাগে? প্রেম তো সবারই করতে ভালো লাগে, যে কোনো বয়সে মানুষ, মানে প্রেমের ফিলিং যখন থেকে আর কি শুরু হয়, তখন থেকেই মানুষের প্রেম করতে ভালো লাগে। এবং বাবলির মধ্যে এই প্রত্যেকটা অ্যাসপেক্ট আছে, ভালো লাগা, খারাপ লাগা, ইন দ্য সেন্স প্রেমের সমস্ত ফিলিংস যেগুলো হয় সব আছে। আবিরদাকে দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। সবাই বলছে যে হি ইজ লুকিং ড্যাম গুড। আর সৌরসিনী আছে, এবং যারাই কাজ করেছে তারা খুব ভালো কাজ করেছে। রাজ চক্রবর্তী ডিরেক্টর, ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক, এবং খুব ভালো ভালো গান আছে 5টা। আমার মনে হয় মানুষের সত্যি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত, এবং ভালো লাগবে ফর শিওর। তো শুভশ্রীর কথা অনুযায়ী আপনাদের সঙ্গে শুভশ্রীর দেখা হচ্ছে সিনেমা হলে 15ই অগস্ট থেকে আসছে বাবলি। 15ই অগস্ট থেকে বাবলি আসছে। বেশ, মোটামুটি আমরা একটা শেষের দিকে আছি। শেষে তোমার একটা জিনিস, শেষের দিকের প্রশ্ন হিসাবে জিজ্ঞেস করি যে তুমি তো একটা ট্রানজিশনের ডিরেক্ট পার্ট, মানে তুমি যে সময় শুরু করেছো সেই সময় পাড়ায়, পুজোয়, ক্লাবে, পরাণ যায় জলিয়ারে বাজতে বাজতে পাগল হয়ে গেছে লোকে বাজিয়ে, এবং সেই সময়কার গান, সেই সময়কার সিনেমা প্রচুর মানুষ, ঢাকের তালে এখনো বাজে, অ্যাকচুয়ালি এখনো বাজে। এই যে একটা ট্রানজিশন হয়েছে, এবং আস্তে 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 বাংলা কমার্শিয়াল সিনেমাটা
ঠিক সেই জায়গায় নেই। হাউ ডু ইউ সি দিস, মানে কিভাবে দেখো তুমি? ইটস ভেরি ব্যাড, ইটস ভেরি স্যাড আই উড সে। এটা সত্যিই একটা কষ্টের এবং দুঃখের জায়গা, কারণ প্রচুর মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে। পাঞ্জাব ইন্ডাস্ট্রি বলো, মারাঠি ইন্ডাস্ট্রি বলো, ইভেন আমি বলবো ভোজপুরি ইন্ডাস্ট্রি অলসো। মানে দেখো, ডেফিনেটলি এটা একটা আর্ট ক্রাফট, মানে একটা অন্যরকম জায়গা যেখানে আমরা আর্ট ক্রিয়েট করি এভরিডে, সব ধরনের ছবি হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যান ইন্ডাস্ট্রি যেখানে সবাই কিন্তু একটা টাকা রোজগারের জীবন যাপনের ব্যাপার আছে। প্রচুর মানুষ একসাথে কাজ করে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বড় করার স্বপ্নই সবাই দেখে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সো ছোট হয়ে যাচ্ছে তার একটাই কারণ, মেইনস্ট্রিম ছবি নেই। যে ওয়াইড অডিয়েন্সকে আগে আমরা কেটার করতাম, যে সময়কার কথা তুমি বলছো পরাঞ্জয় বা চ্যালেঞ্জ, সেই অডিয়েন্সগুলো আমাদের কাছে আর নেই, কারণ তাদের সেই সিনেমা হলগুলোই আর নেই, তাদেরকে আর সেই ধরনের ছবি কেটার করা হয় না। তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু এখনও ছবি দেখবে। সো স্টিল উই হ্যাভ টু বি হোপফুল অ্যাবাউট ইট। বড় বড় মাথারা ডেফিনেটলি নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে কি করলে এই জায়গাটা, এই ভ্যাকেন্ট প্লেসটা, কি ধরনের ছবি বানানো উচিত। যে সময়কার ছবির কথা আমরা বলছি সেই ধরনের ছবি এখন আর চলবে না। পরাঞ্জয় বা চ্যালেঞ্জের মতো ছবি এখন চলবে না। এখন স্টোরি ড্রিভেন ছবি চলবে, সেটা কমার্শিয়াল এলিমেন্টে বানাতে হবে। নতুন হিরো নাকি পুরনো হিরোরাই কাজ করবে না কি হবে, সেগুলো নিয়ে একটা মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস। আমার মনে হয় মানুষজন করছেও সেটা নিয়ে। আর আমার মনে হয় যে আমাদের মিডিয়াকে আরেকটু কনসিয়াস হওয়া উচিত। আমি এটা বলতে চাই এবং সবসময় সেটা বলি যে একটু প্রেজ করা আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে, একটু পজিটিভ কথা বলা আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে। এই যে গেল করছে, এর বাইরে গিয়ে একটুখানি যে হ্যাঁ কিছু জিনিস তো ভালো চেষ্টা করছে কিছু লোক, সেটা নিয়ে কথা বলার কথা বলছি। একটু মানে সবসময় নেগেটিভ না বলে, মানে আমরা তো অ্যাট্রাক্ট করি এজ এ হিউম্যান বিং সব কিছু। সো কোথাও যেন আমরা অ্যাট্রাক্ট করে ফেলেছি এই নেগেটিভিটিটাকে, যে সত্যিই কিছু আর হচ্ছে না। যখন আমরা কমার্শিয়াল ছবি বানিয়েছি, রমরম করে চলেছে, এত কোটি কোটি টাকার ব্যবসা, জিৎ গাঙ্গুলি এরকম রেভলিউশনারি গান দিয়েছেন, তখনও কেউ ভালো কথা লেখেননি। সো এখন যদি একটু মানে মিডিয়ার ওই পুশটা আমরা পাই, কারণ এখন অনেক মানুষ আছে, ডেফিনেটলি আমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া আমাদের বড় একটা অস্ত্র, আমরা নিজেরা এখন অনেক কিছু করতে পারি। তাছাড়া অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া দেখেন না, অনেক মানুষ আছেন যারা ইউজ করেন না, তাদের কাছে অ্যাটলিস্ট পৌঁছে দেওয়া বা বলা যে হ্যাঁ আমাদের এখানেও ভালো কাজ হয়, আমরাও মেইনস্ট্রিম ছবি করতে পারি, আমাদেরও মেইনস্ট্রিম ছবি করা উচিত, এবং মেইনস্ট্রিম ছবি ইন্ডাস্ট্রিকে বড় করবে, অ্যাকসেপ্টেড। সো ডেফিনেটলি যে ছবিগুলো হচ্ছে, যে ছবিগুলো চলছে, সেগুলোও হবে, সেগুলোও চলবে নিজের মতো করে, বাট মেইনস্ট্রিম ছবি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় আরেকটা জিনিস, সেটা আমি শুধু অ্যাড করবো, তুমি একদম কারেক্ট বলেছো, তার সঙ্গে আমার মনে হয় বাংলা মেইনস্ট্রিম সিনেমা যেটা, সেই সিনেমাটা বাংলা গল্প, মানে অনেক সময় কি হয়, অনেক সময় একটা প্যাটার্নকে আমরা ফলো করার চেষ্টা করি, সেই চেষ্টা করার পরে সেইটা ওইভাবে ওয়ার্ক করে না। তার কারণ হলো বাংলা মানুষ যখন, ইনফ্যাক্ট কারো একটা সঙ্গে কোনো একটা পডকাস্টে নিয়ে কথা হচ্ছিল না, সম্ভবত গৌরবের সঙ্গে, গৌরবকে বলছিলাম প্রলয় একটা অদ্ভুত চরিত্র করেছিল, তো ওর সঙ্গে কথা হচ্ছিল যে পুষ্পা মানুষ দেখতে পারে হলে গিয়ে, কারণ তারা জানে ওটা সাউথের সিনেমা, ওই লাইসেন্সটা দিয়েই আমি দেখবো। তো বাংলা সিনেমা যখন দেখবো, আমি তো চাইবো আমাকে কানেক্ট করুক বাঙালি হিসেবে, সেটাও খুব জরুরি বলে মনে হয়। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় বাবলি ক্যান ব্রিজ দিস গ্যাপ, কারণ বাবলি যে খুব বাঙালি গল্প, খুব বাংলা গল্প একটা, এবং অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে ওই এন্টারটেনমেন্টটাও আছে, যেটা একটা কমার্শিয়াল সাকসেস আনতে পারে, বা আরো এরকম ধরনের ছবি, বাংলা প্রেমের ছবি হওয়া, প্রেমের ছবি, সত্যি প্রেমের ছবি সবাই দেখতে ভালোবাসে, প্রেম সবাই এভারগ্রিন। আমার মনে হয় প্রেমের ছবি আরো হওয়া উচিত, একদম। বেশ, তো আমরা প্রেমের নোটে এই এপিসোডটা শেষ করি, যে হ্যাঁ ভালোবাসাটা
ছড়ানো খুব দরকার। আমি বারবার বলি যে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, আর তার সঙ্গে অবভিয়াসলি তার মধ্যে পজিটিভিটির মধ্যে ভালোবাসা ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আপনারা অনেক ভালোবাসা দেন সোল কানেকশন পডকাস্টকে, থ্যাংক ইউ ফর দ্যাট। আশা করি এই এপিসোডটাও আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে কথাটা আমি বললাম, শুভশ্রী তো বললই, আমিও বললাম যে অবশ্যই 15ই অগস্ট থেকে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে বাবলি রিলিজ হতে চলেছে, সেটা অবশ্যই গিয়ে দেখবেন। কীরকম লাগলো সেটা নিয়েও কথা বলবেন, অবভিয়াসলি যেভাবে বলা উচিত। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ শুভশ্রী, থ্যাংক ইউ ফর কামিং সো মাচ, থ্যাংক ইউ। সো শেষ কথাটা বলে রাখি, যেটা আমি বারবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।